আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এই ভিডিওতে আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কোর্সের ফাইনালের সেগমেন্ট 4 শুরু করব, যে সেগমেন্টটার নাম হচ্ছে ইন্টিগ্রিটি, সিকিউরিটি অ্যান্ড রিলেশনাল ডেটাবেস ডিজাইন। সো এই সেগমেন্টটা হচ্ছে আমরা বেসিক্যালি বিভিন্ন প্রকার ইন্টিগ্রিটি অথবা কনস্ট্রেন্ট নিয়ে জানবো, তারপরে অ্যাসারশন নিয়ে জানবো, ট্রিগার নিয়ে জানবো, অথরাইজেশন, অথেন্টিকেশন এগুলো নিয়েও জানবো, তারপর সামান্য ইনক্রিপশন ডিক্রিপশনও আছে। সো এইখানে অনেকগুলো টপিক লাগতেছে, বাট বেসিক্যালি এই সেগমেন্টটা হচ্ছে আমাদের কিছু থিওরি আর হচ্ছে আমরা ল্যাবে যা করছি তার কম্বিনেশন। ওকে, সো থিওরি কোনগুলা? এই যে ইনক্রিপশন ডিক্রিপশন, তারপর অথরাইজেশন, অথেন্টিকেশন, এই জিনিসগুলো হচ্ছে, দেন সিকিউরিটি, প্রিভিলেজ রোলস, এই জিনিসগুলো হচ্ছে থিওরি পুরাপুরি। এগুলো হচ্ছে একদম মুখস্থ করে যেতে হবে, মুখস্থ না, কাইন্ড অফ একবার পড়লে এগুলো আমাদের মাথায় চলে আসবে কী জিনিস। দুইটা জিনিস আমাদেরকে খুব দুই তিনটা জিনিস আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, যেগুলো থেকে কোশ্চেন আসে, অ্যাকচুয়ালি করতে দেয়। সেটা হচ্ছে কনস্ট্রেন্টস, ঠিক আছে? কনস্ট্রেন্টস অনুযায়ী আমাদেরকে টেবিল বানাইতে হবে, তারপরে ওগুলোতে অ্যাসারশনস যোগ করতে হবে, তারপর ট্রিগার্স বানাইতে হবে, ঠিক আছে? আমাদের বেসিক্যালি কাজ এটাই, যে টেবিল বানাইতে হবে উইথ গিভেন কনস্ট্রেন্টস, যেটা আমরা ল্যাব করে থাকলে ঠিক করে আমরা ল্যাবে দেখছিলাম যে কনস্ট্রেন্ট দিয়ে কেমনে টেবিল বানাই। তারপর নতুন একটা জিনিস আসছে অ্যাসারশনস, এইটা হচ্ছে আমরা দেখলে পারবো। তারপর ট্রিগার্স, এই জিনিসগুলো বানাইতে জানতে হবে, আর যে বাকি সব কিছু আছে সব কিছু হচ্ছে থিওরি। সো ফার্স্ট অফ অল ইন্টিগ্রিটি এখানে কি বোঝাচ্ছে? ইন্টিগ্রিটি হচ্ছে বেসিক্যালি আমার একটা টেবিল আছে, ওইখানে যে আমি যে ডেটাগুলো ইনসার্ট করতেছি, ঠিক আছে, ওই ডেটাগুলোর যে অ্যাকুরেসি আছে ওইটা হ্যান্ডেল করে। এখন এটা বলতে আমি কি বুঝাচ্ছি? ধরা যাক আমি একটা টেবিল বানাইছি, ওইখানে স্টুডেন্টের ধরা যাক যে স্টুডেন্টের আইডি থাকবে, স্টুডেন্টের নাম থাকবে, স্টুডেন্টের কী বলা যায় সিজিপিএ থাকবে, হ্যাঁ। এখন আমি সিজিপিএ যে কলামটা আছে ওইখানে যদি স্টুডেন্টের নাম ঢুকাই দিই, অথবা স্টুডেন্টের আইডি যেটা আছে ওইখানে যদি সিজিপিএ ঢুকিয়ে দিই, অথবা আইডির ওইখানে নাম ঢুকিয়ে দিই, তাইলে তো হচ্ছে জিনিসটা হচ্ছে না, ডেটাটা অ্যাকুরেটলি আমার টেবিলের মধ্যে যাচ্ছে না, অথবা আমার যে কলামগুলো আছে ওই কলামগুলোর মধ্যে প্রপার ডেটাটা ঢুকতেছে না। সো এই জিনিসটা হ্যান্ডেল যে করে, ঠিক আছে, ওটাকে এখানে বেসিক্যালি ইন্টিগ্রিটি বলা হচ্ছে। এখানে অনেক থিওরি আছে, আমরা এগুলো একটু দেখে নিব, অবভিয়াসলি আমাদের এক্সামের জন্য এগুলো লাগবে, বিকজ ডেফিনেশন আসতে পারে। সো আমি যে সহজ ভাষায় বললাম আর কি। সো ইন্টিগ্রিটি হচ্ছে আবার 4 প্রকারের। এখানে বলছে ডোমেইন ইন্টিগ্রিটি, এন্টিটি ইন্টিগ্রিটি, আর রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, এবং লাস্টলি কি কনস্ট্রেন্ট, ঠিক আছে? সো সবগুলোই কনস্ট্রেন্ট বেসিক্যালি। আমরা হচ্ছে ডোমেন কনস্ট্রেন্টও বলতে পারি, ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টও বলতে পারি, রেফারেন্সিয়াল কনস্ট্রেন্টও বলতে পারি, আর লাস্টে তো কি কনস্ট্রেন্ট আছে। এখন এগুলো কি জিনিস? ফার্স্ট অফ অল ডোমেন কনস্ট্রেন্ট। ওকে, আমি মাত্র যে কথাটা বললাম, যে ওরা এখানে ক্লাস যেই কলামটা আছে ওইখানের মধ্যে একটা এ দিয়ে দিছে। সো আমরা দেখতেছি সবগুলো অ্যাকচুয়ালি কি, এটা যদি আমরা পড়ে দেখি, এখানে বেসিক্যালি যে ক্লাস যেই কলামটা আছে এটা হচ্ছে শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালু অথবা ইন্টিজার স্টোর করবে, বাট এখানে একটা হচ্ছে এ ঢুকে গেছে। সো এটা কি আমাদের ডোমেইন যে কনস্ট্যান্টটা আছে, অথবা ডোমেইন ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট যেটা আছে ওটা ব্রেক করতেছে। তারপর সেকেন্ডলি এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট যেটা আছে সেটা কি বলতেছে? প্রাইমারি কি নাল হইতে পারবে না। এটা আমরা ল্যাবে করে দেখছি, আমরা অবভিয়াসলি জানার কথা যে প্রাইমারি কি কখনো নাল হইতে পারে না। তো এখানে জেমস যে রোটা আছে, ঠিক আছে, এন্টিটিটা আছে, ওর কি প্রাইমারি কিটা নাল। সো এটা তো হইতে পারবে না। সো আমাদের বেসিক্যালি এখানে এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্টটা ব্রেক হচ্ছে। থার্ড হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। এটা কি? এটা হচ্ছে আমাদের ওই যে ফরেন কির যে কনসেপ্টটা, সেই জিনিসটা, ঠিক আছে? অর্থাৎ আমাদের এখানে দুইটা টেবিল আছে, একটা এমপ্লয়ি টেবিল, একটা ডিপার্টমেন্ট টেবিল, হ্যাঁ। আর আমরা দেখতেছি ডিপার্টমেন্ট টেবিলে হচ্ছে ডিপার্টমেন্ট আইডি আছে আর ডিপার্টমেন্টের নাম আছে, এবং এমপ্লয়ি টেবিলের মধ্যে ডিপার্টমেন্ট আইডিটা এখানে ফরেন কি, ঠিক আছে? অর্থাৎ কে কোন ডিপার্টমেন্টটা আছে সেটা হচ্ছে আমরা এই টেবিলের ডিপার্টমেন্ট আইডি দেখে দেখে বের করতে পারবো, ঠিক আছে? সো ফর এক্সাম্পল এইখানে একটা ডিপার্টমেন্ট আইডি 4 আছে, কিন্তু অ্যাকচুয়াল ডিপার্টমেন্ট যে টেবিলটা আছে এখানে 4 দিয়ে কোনো ডিপার্টমেন্টই নাই। ওকে, সো এই জিনিসটা তো এক্সিস্টই করে না। সো তাইলে এটা কি? এই যে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আছে এটা ব্রেক করতেছে। ওকে, সো এই জিনিসগুলো জাস্ট থিওরি আমি বলে গেলাম, বাট এগুলো হচ্ছে যে আমরা ওই যে টেবিল বানাইছিলাম ল্যাবের মধ্যে, আমরা তো এসকিউএল লিখে লিখে বানাইছি, ওটা যখন পরীক্ষার খাতায় করতে হবে। ওকে, সো এটা গেল। দেন নেক্সট আসছে আমাদের অ্যাসারশন, ঠিক আছে? এখানে অনেক হাবিজাবি অনেকগুলি লেখা আছে, এত কিছু দেখার দরকার নেই। অ্যাসারশন সিম্পল কথাই হচ্ছে কাস্টম কনস্ট্রেন্টস। কাস্টম কনস্ট্রেন্টস আমি কি বুঝাচ্ছি? ধরা যাক আমরা ল্যাবে করছিলাম যে কী কনস্ট্রেন্ট দেখছিলাম, প্রাইমারি কি কনস্ট্রেন্ট দেখছি, ফরেন কি কনস্ট্রেন্ট দেখছি, তারপরে নাল দেখছি, নট নাল দেখছি। আচ্ছা আমি কি এখানে মিস করছি কি কনস্ট্রেন্ট? আচ্ছা কি কনস্ট্রেন্ট আমি বাদ দিছি। আচ্ছা কি কনস্ট্রেন্টটা হচ্ছে ওই যে প্রাইমারি কি ডাবল হইতে পারবে না, ঠিক আছে? এটাই বুঝাচ্ছে যে 102 দিয়ে দুইটা প্রাইমারি কি আছে। সো প্রাইমারি কি কখনো হচ্ছে কি ডুপ্লিকেট হইতে পারবে না, অথবা একই প্রাইমারি কি দিয়ে দুইটা হচ্ছে ভ্যালু আসতে পারবে না। তো যেটা বলতেছিলাম অ্যাসারশন কি জিনিস? অ্যাসারশন হচ্ছে কাস্টম কনস্ট্রেন্ট,
কাস্টম কনস্ট্যান্ট কি বোঝাচ্ছি, ওই যে আমরা যে প্রাইমারি কি দেখছি, ফরেন কি দেখছি, নাল দেখছি, নট নাল দেখছি, তারপর ইউনিক দেখছি, ওইগুলো হচ্ছে আমাদের এসকিউএল এর মধ্যে বিল্ট ইন করা ছিল। ঠিক আছে, ইউনিক যখন আমরা দিতাম ওইখানে একই ভ্যালু যেটা এক্সিস্ট করে টেবিলে ওটা দুইবার দেওয়া যেত না। তারপর প্রাইমারি কি একটা অলরেডি আছে, ওটা আমরা আবার ইনসার্ট করতে গেলে একই প্রাইমারি কি এরর দিত। তারপরে নট নালের মধ্যে আমরা কোনো ভ্যালু না দিলে এরর দিত। ঠিক আছে, তো এইগুলো কিন্তু কনস্ট্রেন্ট যেটা হচ্ছে আমাদের ওই যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে অথবা যারা ওই সফটওয়্যারটা বানাইছে ওরা অলরেডি ওইখানে দিয়ে দিচ্ছে যে ইউনিক কনস্ট্যান্টটা এই কাজ করবে, প্রাইমারি কি কনস্ট্যান্টটা এই কাজ করবে। বাট হোয়াট ইফ আমরা এমন একটা ডেটাবেস বানাচ্ছি যেখানে অনেকগুলো ভ্যালুর সংমিশ্রণে আমরা কিছু একটা করতে যেতেছি, ঠিক আছে, অথবা একটা রেঞ্জের মধ্যে জিনিসপত্র করতে যেতেছি, হ্যাঁ, যেটা হচ্ছে কি আমাদের নিয়ম মাফিক হবে। সো এই কনস্ট্যান্টটা তো হচ্ছে ওদের ওইখানে নাই। ঠিক আছে, আমরা ইউনিক ঠিক আছে বানাইতে পারি, বাট আমি চাইতেছি যে 2-3টা কলাম মিলে অথবা 2-3টা হচ্ছে এটার কি বলে, হ্যাঁ, এই যে ভ্যালু কম্বাইন করে হচ্ছে যে আমি একটা কনস্ট্যান্ট দিব যে এই ভ্যালুটা এরকম হলে প্লাস ওই ভ্যালুটা এরকম হলে আমার এই জিনিসটা ইনসার্ট হইতে পারবে না অথবা ইনসার্ট হবে না। ঠিক আছে, তো এটা কাস্টম কনস্ট্যান্ট, এটা আমাদেরকে এসকিউএলে দিয়ে দেয়নি। সো এই কাস্টম কনস্ট্যান্টটা বানানোই হচ্ছে কি, যে জিনিসটা দিয়ে বানাই সেটা হচ্ছে অ্যাসারশন। ঠিক আছে, অ্যাসারশন আমাদেরকে একটা কন্ট্রোল দেয় যে আমরা নিজেরা আমাদের কনস্ট্যান্ট বানাইতে পারবো। ওকে, সো অ্যাসারশনের একটা সিনট্যাক্স আছে, এখানে অনেক হাবিজাবি করে লিখছে। আমরা এখানে এই এক্সাম্পলটা যদি দেখি তাহলে আমাদের অ্যাসারশন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমাদের এক্স্যাক্টলি কোশ্চেনও কিন্তু এরকম দেওয়া থাকবে যে একটা টেবিল দেওয়া আছে, ধরলাম যে আমাদের এই টেবিলটা আছে। ওকে, সো এই টেবিলের মধ্যে কি আছে, একটা আইডি আছে যেটা হচ্ছে প্রাইমারি কি, তারপর নাম আছে, তারপর এজ আছে। ওকে, সো আমাদের গোল হচ্ছে উই ওয়ান্ট টু মেক শিওর অল এমপ্লয়িজ মাস্ট বি অ্যাট লিস্ট 18 ইয়ার্স ওল্ড। অর্থাৎ এই যে টেবিলটা আছে এখানে আমরা যে এমপ্লয়িগুলোর ইনফরমেশন ঢুকাবো সবগুলা এমপ্লয়ি মাস্ট বি 18 বছরের বেশি হইতে হবে ওদের এইজ। ঠিক আছে, সো এই জিনিসটা বেসিক্যালি আমাদের এসকিউএল যে বিল্ট ইন কনস্ট্যান্ট আছে আমরা চেক দিয়ে করে ফেলতে পারি, বাট এটা যদি আমরা অ্যাসারশন দিয়ে করতে চাই তাহলে কেমন করবো। সো অ্যাসারশনটা যদি আমরা দেখি, অ্যাসারশনের একটা সিনট্যাক্স আছে। ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে ক্রিয়েট অ্যাসারশন এই দুইটা লাইন লিখতে হবে। ঠিক আছে, আমরা যখন অ্যাসারশন বানাবো তো আমরা যেরকম ক্রিয়েট ডেটাবেস, ক্রিয়েট টেবিল লিখি, এখানে ক্রিয়েট অ্যাসারশন। তারপর এই জায়গাটা হচ্ছে অ্যাসারশনের নাম, অথবা আমরা যে কনস্ট্যান্টটা বানাচ্ছি ওই কনস্ট্যান্টের নাম। এই কনস্ট্যান্ট হচ্ছে কি চেক মিনিমাম এজ। তারপরে আরেকটা কিওয়ার্ড ইউজ করতে হবে চেক। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সিনট্যাক্স অ্যাসারশন বানানোর, সো এই জিনিসগুলো মাস্ট। ওকে, তারপরে আমাদের ফার্স্ট ব্রেকেট শুরু হবে, দেন আমরা ভিতরে লিখবো নট এক্সিস্ট। ঠিক আছে, আমি এক্সপ্লেন করতেছি নট এক্সিস্টের কাজ কি। তারপরে হচ্ছে এখানে ভিতরে একটা সাবকোয়েরি আছে, সিলেক্ট এভরিথিং ফ্রম এমপ্লয়ি ওয়ার এজ ইজ লেস দেন 18। আচ্ছা, আমরা যদি একটু চিন্তা করি যে এই জিনিসটা আমাদেরকে একটা টেবিল রিটার্ন করতেছে না, যেই টেবিলটার মধ্যে সবগুলা এমপ্লয়ির এজ 18-এর নিচে আসবে। ঠিক আছে, তো অর্থাৎ এই পুরো অ্যাসারশনটা বোঝাচ্ছে যে 18 বছরের নিচে যাদের ইনফরমেশন আছে এমপ্লয়ি টেবিলে ওগুলো এক্সিস্ট করতে পারবে না। সো এই পুরো জিনিসটার মিনিংই এটা, যে আমরা চেক করতেছি এরকম কোনো কিছু এক্সিস্ট করে কিনা যেটা এই জিনিসটাকে কি ট্রু রিটার্ন করে। এই জিনিসটা যদি আমরা রান করি তাহলে আমাদের কি একটা কাস্টম কনস্ট্যান্ট তৈরি হলো আমাদের ডেটাবেসের জন্য। ওকে, সো এখন যখনই আমরা হচ্ছে এই ডেটাবেসটাতে এমপ্লয়ি যে টেবিলটা আছে ওইখানের মধ্যে আমরা ভ্যালু ইনসার্ট করতে যাব, আমরা যদি 18 বছরের নিচে কোনো হচ্ছে যে এইজ দিয়ে ইনসার্ট করতে চাই কোনো এমপ্লয়ির ইনফরমেশন, তাহলে হচ্ছে কি আমাদেরকে এরর দেবে, বিকজ আমরা কাস্টম একটা কনস্ট্যান্ট বানাইছি শুধুমাত্র এই এমপ্লয়ি টেবিলটার জন্য। দেন নেক্সট টপিক হচ্ছে আমাদের ট্রিগার। ঠিক আছে, সো ট্রিগার কি এখানে থিওরি বলা আছে, আমি যদি সিম্পলি বলি ট্রিগার হচ্ছে অ্যাসারশনের একটু বেটার ভার্সন বলতে পারি, অথবা এটা হচ্ছে কাইন্ড অফ লাইক এ রিয়াকশন। ঠিক আছে, রিয়াকশন বলবো না, ট্রিগার জিনিসটা অ্যাকচুয়ালি কী করে, ধরা যাক কোনো একটা ভ্যালু ইনসার্ট হচ্ছে অথবা ডিলিট হচ্ছে অথবা আপডেট হচ্ছে, ও কি করে ওই টাইমটাতে অন্য আরেকটা অ্যাকশন করে। ফর এক্সাম্পল ধরা যাক আমি হচ্ছে একটা স্টুডেন্টের সবগুলো কোর্সের হচ্ছে যে আমি কি করলাম যে রেজাল্ট দিয়ে দিলাম, একটা টেবিলের মধ্যে একটা স্টুডেন্টের আইডি আছে আর তো সবগুলো কোর্সের আমি হচ্ছে রেজাল্ট দিয়ে দিছি। ও কি করবে, ওই ট্রিগার আমি যদি একটা কাস্টম ট্রিগার বানাই, ও কি করবে সবগুলো কোর্সের রেজাল্ট নিবে এবং এখান থেকে আমাকে ওই স্টুডেন্টের জিপিএটা বের করে দিবে। ঠিক আছে, এরকম একটা ট্রিগার আমরা বানাইতে পারি। অর্থাৎ যখন কোনো একটা ডেটা ইনসার্ট হয় তার একটা কাজ থাকে যে আমি হচ্ছে এই ডেটাগুলো নিয়ে কিছু একটা করবো, অথবা কোনো একটা ডেটা আপডেট হয় তখন সে কি সিজিপিওটা আপডেট করে ওইভাবে। একটা এক্সাম্পল দেখি, এখানে আমাদের কাছে একটা কি এমপ্লয়ি হচ্ছে আমাদের আছে টেবিল আছে, প্রাইমারি কি নেম, ডিপার্টমেন্ট, স্যালারি আছে,
তো আমাদের গোল হচ্ছে whenever a new employee is inserted into the employee table, we want to automatically increase their salary by 5% if they are in finance department. ঠিক আছে, অর্থাৎ যদি কোনো একটা নতুন এমপ্লয়ি ঢুকে ওদের এমপ্লয় আমরা 5% ইনক্রিজ করবো যদি ওরা ফাইন্যান্স ডিপার্টমেন্ট হয়। তাইলে ট্রিগার আমরা কেমনে বানাবো এটার জন্য? সো অবভিয়াসলি ট্রিগারেরও অ্যাসারশনের মতো কি একটা সিনটেক্স আছে, ক্রিয়েট অ্যাসারশন ছিল, এটা হচ্ছে ক্রিয়েট ট্রিগার, তারপর হচ্ছে ট্রিগারের নাম। ঠিক আছে, আচ্ছা ট্রিগারে দুইভাবে জিনিস করা যায়, অর্থাৎ আমি ডেটা ইনসার্ট করার আগেও করতে পারি অথবা ডেটা ইনসার্ট করার পরেও করতে পারি। সো এই জন্য এখানে বিফোর অথবা আফটার যে কিওয়ার্ডগুলো এগুলো ইউজ হয়। তারপরে হচ্ছে ওই যে তিনটা আমাদের অপারেশনও হইতে পারে, একটা হচ্ছে ইনসার্ট, তারপর ডিলিটেশনও হইতে পারে, তারপর হচ্ছে আমাদের কি আপডেটও হইতে পারে। তো এখানে ইনসার্টও করতেছে, যখন হচ্ছে ইনসার্ট করবে তো বিফোর ইনসার্টিং অন এমপ্লয়ি ফর ইচ রো বিগিন ইফ নিউ ডিপার্টমেন্ট। আচ্ছা এখানে নিউ ডিপার্টমেন্ট বলতে যে নতুন যে ভ্যালুটা ইনসার্ট করতেছে ওটাকে বোঝাচ্ছে। সো নতুন যে কলামটা ইনসার্ট হচ্ছে অথবা সরি যে রোটা ইনসার্ট হচ্ছে ওর ডিপার্টমেন্ট যদি ফাইন্যান্স হয়, দেন সেট নিউ স্যালারি ইকুয়ালস টু স্যালারি ইন্টু 1.05, অর্থাৎ 5% ইনক্রিমেন্ট করে দিত স্যালারিতে যে ভ্যালুটা দেওয়া আছে। ঠিক আছে, ওটাকে হচ্ছে 5% ইনক্রিমেন্ট করে দিবে। আচ্ছা সো এখানে বেসিক্যালি কি হচ্ছে, আমি যদি ধরা যাক আমার কোম্পানিতে অনেক ডিপার্টমেন্টের মানুষ আছে, আমি শুধু ফাইন্যান্সে যারা আছে ওরা যখন আমাদের কি ভ্যালু হচ্ছে আমরা ইনসার্ট করবো ফাইন্যান্স ডিপার্টমেন্টের কারো, তখন হচ্ছে ওদের স্যালারি 0.5 বাড়ায় দিবে। আর এই জিনিসটা কখন হবে? বিফোর ইনসার্টিং টু দ্য টেবিল। ঠিক আছে, অর্থাৎ এই ট্রিগার জিনিসটা কী করে, ও নিজে একটা টেবিল বানায়, ওই টেবিলের মধ্যে ওই হিসাব নিকাশ করে তারপর হচ্ছে আমাদের কি মেইন যেই টেবিলটা আছে ওটার মধ্যে ডেটাটা ইনসার্ট করে দেয়। সো এই জন্য হচ্ছে আমরা কি বিফোর ইনসার্টিং টু আওয়ার টেবিল এই জিনিসটা করবে। ওকে, সো এখন আমাদের হচ্ছে আমরা থিওরিতে চলে এসেছি। নেক্সট টপিক হচ্ছে অথরাইজেশন। এটা পুরোটা হচ্ছে থিওরি পার্ট, এখান থেকে অ্যাকচুয়ালি যা আছে সবই হচ্ছে থিওরি পার্ট। অথরাইজেশন কি? উই মে অ্যাসাইন ইউজার সেভারাল ফর্মস অফ অথরাইজেশন অন পার্ট অফ দ্য ডেটাবেস। বেসিক্যালি এখানে বলতেছে আমাদের যে ডেটাবেসগুলো থাকে ওইখানে হচ্ছে সবাইকে তো সব অ্যাক্সেস দেওয়া যায় না। ঠিক আছে, সো কাউকে হচ্ছে শুধুমাত্র ডেটা দেখার অ্যাক্সেস দেওয়া যায়, কেউ যদি অ্যাডমিন থাকে হচ্ছে ডেটা মডিফাই করার জন্য অ্যাক্সেস দেওয়া যায়, কারো হচ্ছে ইনসার্ট অ্যাক্সেস দিই, কারো হচ্ছে আপডেটের অ্যাক্সেস দিই, কেউ হচ্ছে ডিলিট করতে পারবে, সবাই আবার ডিলিট করতে পারবে না। এই যে জিনিসগুলো হ্যান্ডেল করে আমরা ডেটাবেসের মধ্যে, এটা হচ্ছে অথরাইজেশন। এটা হচ্ছে বেসিক্যালি এখান থেকে পড়তে হবে, আমরা জাস্ট একবার চোখ বলে নিলে বেসিক্যালি আমাদের আইডিয়া হয়ে যাবে এখানে কী বোঝাচ্ছে। তারপর এই যে গ্র্যান্টিং অ্যান্ড রিভোকিং অফ প্রিভিলেজেস, এটাও সেম। প্রিভিলেজ হচ্ছে আমরা একটা ইউজারকে দিতে পারি যে তুমি হচ্ছে সিলেক্ট তারপর ক্রিয়েট, এই দুইটা নিয়ে কাজ করতে পারবে। একটা ধরা যাক একটা ডেটাবেসে অনেকগুলো ইউজার আছে, আমরা কোনো একটা ইউজারকে ধরে বললাম যে ও শুধু সিলেক্ট আর ক্রিয়েট এই দুইটা জিনিস ইউজ করতে পারবে। ঠিক আছে, তো এরকম কিছু সিনটেক্স আছে যেগুলো হচ্ছে আমরা দেখি নাই মোস্ট প্রবাবলি ল্যাবের মধ্যে, যে গ্র্যান্ট তারপর প্রিভিলেজের লিস্ট দিতে হয়, অর্থাৎ গ্র্যান্ট সিলেক্ট অন, তারপর এটা কি রিলেশন নেম অন ভিউ, কোনো একটা স্পেসিফিক আমরা হচ্ছে যে টেবিলের মধ্যে অ্যাক্সেস দিতে পারি কাকে, টু দিয়ে হচ্ছে তারপর ইউজারের নামটা লিখে দিতে হয়। ঠিক আছে, তো এরকম কিছু আমাদের সিনটেক্স আছে যেগুলো আমরা অত একটা লাগে না। সো বেসিক্যালি এক্সাম আসলে আমরা এরকম এক্সাম্পল দিয়ে দিতে পারি যে গ্র্যান্টিং অথবা রিভোকিং প্রিভিলেজ হচ্ছে এটা দেন এই সিনটেক্স হচ্ছে এই জিনিসটা করতে পারি আমরা শেষ যদি লাগে। তারপর রোলস, ডেটাবেসে বিভিন্ন রোল থাকে, যে মাত্র বললাম যে ইউজার থাকে, বিভিন্ন ইউজার থাকে, কিছু ইউজার আবার অ্যাডমিন হয়, কিছু হয় না, তো এটসেট্রা এগুলো হচ্ছে হ্যান্ডেল করা যায়, আমরা এগুলো হচ্ছে দেখে নিব। দেন আছে অথেন্টিকেশন কি, যে ইউজারগুলো আছে ওদেরকে আমরা অথেন্টিকেট কীভাবে করবো আমাদের ডেটাবেসে, ওরা কি অ্যাকচুয়ালি ওই ইউজারটা কিনা নাকি হচ্ছে অন্য কেউ। সো ওই জিনিসটা হচ্ছে হ্যান্ডেল করা হচ্ছে অথেন্টিকেশন, যে কোনো ইউজার থাকলে ওর যদি স্পেশাল রোল থাকে তাহলে ও হচ্ছে ওর প্রপার ওর একটা ইমেল থাকবে অথবা কোনো একটা ইউজার নেম থাকবে, পাসওয়ার্ড থাকবে, ওইটা দিয়ে ঢুকতে হবে এখানের মধ্যে, এটা হচ্ছে অথেন্টিকেশন বোঝাচ্ছে। দেন অডিট ট্রেলস হচ্ছে আমাদের কোনো একটা ডেটাবেসে যত ডেটা হচ্ছে চেঞ্জ হইতেছে সেটা ইনসার্ট হচ্ছে, ডিলিট হচ্ছে, আপডেট হচ্ছে, ওগুলো একটা লগ থাকে। ঠিক আছে, লগ বলতে মানে কোন টাইমে কী হয়েছে না হয়েছে এগুলো হচ্ছে একটা লিস্ট, মানে একটা ফাইলের মধ্যে লিখে থাকে, ওই জিনিসটা হচ্ছে অডিট ট্রেলস। তারপর ইনক্রিপশন হচ্ছে আমাদের কোনো একটা ডেটা, ঠিক আছে, সেন্সিটিভ ডেটা হতে পারে, ধর পাসওয়ার্ড। ঠিক আছে, আমি কারো পাসওয়ার্ড আমার ডেটাবেসে সেভ করতেছি, এখন আমার যে অ্যাডমিন আছে ও তো চাইলে হচ্ছে যে ঢুকে ওইখানে আরেকজনের পাসওয়ার্ড দিয়ে ফেলছে, তা আমি কী করবো, এই জন্য হচ্ছে ডেটাটা ইনক্রিপ্ট করবো। সো কোনো একটা আমাদের অ্যালগোরিদম থাকে, ওই অ্যালগোরিদমগুলো হচ্ছে যে পাসওয়ার্ডটা আছে ওটাকে ভেঙে চুরে আনরিডেবল একটা ফর্মেটে নিয়ে আসে, যে আমরা চাইলে ওটা পড়তে পারবো না যে এখানে অ্যাকচুয়াল কী লেখা ছিল। ঠিক আছে, সো এটা হচ্ছে ডিক্রিপশন কি, এর উল্টাটা, জাস্ট আমাদের যে ভাঙাচোরা যেটা দিচ্ছে আমরা যেটা পড়তে পারতেছি না ওটা হচ্ছে আমাদের কি আবার আগের স্টেটে নিয়ে যাওয়াটা হচ্ছে ডিক্রিপশন।
সো এগুলো হচ্ছে কি ওই যে পাবলিক কি প্রাইভেট কি কিছু কনসেপ্ট আছে এখানের মধ্যে, এগুলো হচ্ছে আমরা একটু দেখে নিব। দ্যাটস ইট, এটা হচ্ছে থিওরি, এর বেশি কিছু এখানে লাগবে না। আমাদের মেইন যেই কনসার্ন সেটা হচ্ছে আমাদের এই যে কনস্ট্যান্টগুলো, অ্যাসারশন আর ট্রিগার, ঠিক আছে। তো এখন আমরা প্রিভিয়াস সলভ দেখবো, প্রিভিয়াস সলভ দেখলে আমাদের জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা শুরু করতেছি অটম 22 দিয়ে। সো সেগমেন্ট 4 হচ্ছে 1 নম্বরে আসে। সো আমরা 1-এর এতে যদি দেখি, আমাদের কোশ্চেনে বলছে কনসিডার দ্য ফলোয়িং রিলেশনাল স্কিমা অ্যান্ড ব্রিফলি আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলোয়িং, ঠিক আছে। তো আমরা নিচে দেখতেছি আমাদেরকে 3টা আমাদের রিলেশন অথবা টেবিল দেওয়া আছে এবং ওদের হচ্ছে যে অ্যাট্রিবিউটগুলো আছে ওগুলো দেওয়া আছে। তারপর 1 নম্বরে বলছে, আচ্ছা এখানে আবার 3টা সাব কোশ্চেন করছে। 1 নম্বরে বলছে রাইট দ্য এসকিউএল statements required to create these relations including all integrity constraints such as primary and foreign keys। আচ্ছা, তো এই জিনিসটা যদি আমরা একটু দেখি, এখানে ফার্স্টে আমাদের এমপ্লয়ি যে টেবিলটা আছে ওইখানে হচ্ছে ইআইডি দেওয়া আছে। ইআইডির সাথে আমাদের বলা আছে যে এটা কি ইন্টিজার হবে নাকি কি। তারপর ই নেম দেওয়া আছে, ওইটা কি স্ট্রিং হবে সেটা দেওয়া আছে। তারপর এজ আছে, ওটা বলা আছে যে ইন্টিজার হবে। তারপর স্যালারি আছে যেটা হচ্ছে রিয়েল হবে। রিয়েল কিন্তু একটা ডেটা টাইপ আমাদের এসকিউএল এর মধ্যে। তারপর ওয়ার্ক যে টেবিলটা আছে ওইখানের মধ্যে ইআইডি আছে। সো ইআইডি বেসিক্যালি আসতেছে আমাদের এখান থেকে। তো এটি কি এখানে একটা ফরেন কি। সো আমাদের এগুলো অ্যাকচুয়ালি আমরা যদি ল্যাব করে থাকি এই জিনিসগুলো অ্যাকচুয়ালি সাথে সাথে ধরে ফেলতে হবে যে এখানে ইআইডিটা এখানে বেসিক্যালি কী হবে, আমাদের প্রাইমারি কি হইতে হবে, ঠিক আছে। নাহলে আমরা একটা স্পেসিফিক এমপ্লয়িকে আমরা খুঁজে পাবো, ঠিক আছে। আবার ইআইডি আমরা দেখছি ওয়ার্কসের মধ্যে আছে, তাহলে ওয়ার্কসের মধ্যে ইআইডিটা কী হইতে হবে, প্রাইমারি কি হইতে হবে। তারপরে আমরা এখানে দেখছি ডিআইডি আছে। ডিআইডি কি সেটা হচ্ছে আমরা ডিপার্টমেন্ট এখান থেকে পাবো যে ডিপার্টমেন্টের এখানে কি আছে, ডিপার্টমেন্ট আইডি আছে অবভিয়াসলি এটা। তারপর হচ্ছে তাহলে ডিআইডিটা হচ্ছে আমাদের কি এখানে ফরেন কি হিসাবে কাজ করতেছে। তারপর পিসিটি টাইম আছে। তো লাস্টলি যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট টেবিল। এখানে আছে আমাদের ডিপার্টমেন্ট আইডি, তারপর বাজেট, তারপর হচ্ছে ম্যানেজার আইডি। ওকে, সো এটার সলিউশনটা আমরা একটু দেখি। সো ফার্স্টে যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে এসকিউএল স্টেটমেন্টগুলো লিখতে, যেটা দিয়ে হচ্ছে আমরা টেবিলগুলো ক্রিয়েট করতে পারবো উইথ ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, ঠিক আছে। অর্থাৎ আমরা হচ্ছে নিজেদের এখানে স্পেসিফিকলি বলা নাই যে তোমার ইন্টিজার এত নাম্বারের হবে, তারপর নাম হচ্ছে এত ক্যারেক্টারের হবে, তারপরে কোনো কিছু বলা নাই, ঠিক আছে। অথবা ইআইডি অথবা এমপ্লয়ি আইডি যেটা আছে ওটা প্রাইমারি কি হবে, এগুলো হচ্ছে আমাদেরকে গেস করে নিতে বলতে। যদি স্পেসিফিকলি দেওয়া থাকতো আমরা ওই অনুযায়ী করতাম, যেহেতু বলা নাই তাহলে আমরা যতটুকু পারি নিজেদের মধ্যে হচ্ছে এগুলা হ্যান্ডেল করে নিতে হবে। ফর এক্সাম্পল এখানে সলিউশনটা যদি দেখি, এখানে বলা আছে কি ফার্স্টে লিখছে ক্রিয়েট টেবিল এমপ্লয়ি, ঠিক আছে। কোশ্চেনে যাওয়া দেখা গেছে ইএমপি, এক্স্যাক্টলি ওইভাবে লিখবো এমপ্লয়ি। তারপর ইআইডি ওইখানে আমাদেরকে বলা ছিল এটা ইন্টিজার হবে, তাই আমরা এখানে ইন্টিজার লিখছি। এখানে ইন্টিজার পুরোটার জায়গায় আমরা আইএনটি লিখলেও হবে, ঠিক আছে। বেসিক্যালি স্যার বুঝলেই হয়েছে যেটা ইন্টিজার বুঝাচ্ছি। তারপর নেম এখানে ক্যারেক্টার 10 দিচ্ছে, আমরা এখানে ভার্কার 10 লিখতে পারি, কোনো সমস্যা নেই। ডিপেন্ড করে ভার্কার লিখলে বেটার হয়, যদি আমরা যেহেতু সবগুলা ল্যাবের মধ্যে ভার্কার ইউজ করছি সেখানে ভার্কার লিখলে বেটার। তারপর এখানে আমরা একটা জিনিস দিতে পারি নিজের থেকে যে নট নাল, বিকজ এমপ্লয়ের নাম কখনো নাল হইতে পারবে না। তারপর এজ দেওয়া আছে ইন্টিজার, তারপর স্যালারি দেওয়া আছে রিয়েল, এটা আমরা ইউজ করলাম। তারপর প্রাইমারি কি দেওয়া আছে, প্রাইমারি কি সেট করছে লাস্টে ইআইডিকে, ঠিক আছে। সো আমরা এটা অ্যাকচুয়ালি এখানে এটার পরে লিখে দিতে পারতাম প্রাইমারি কি, ঠিক আছে। এই জিনিসটা এক্সট্রা কনস্ট্যান্ট এখানে অ্যাড না করে এখানে লিখে দিলে হয়ে যেত। আর বাই দ্য ওয়ে এরকম করে লিখলে আমরা এখানে হচ্ছে আগে একটা লিখা দিয়ে দেবো যে কনস্ট্যান্ট প্রাইমারি কি ইআইডি এরকম করে। সো দেন হচ্ছে আমাদের ওয়ার্কস যে টেবিলটা আছে সেটা বানাইছে যে ইআইডি ট্রিগার, এখানে প্রাইমারি কি বানাই ইআইডি ইন্টিজার, সরি আমি ট্রিগার বলতে ফেলছি। ইআইডি এটা ফরেন কি এখানে। সো এটা এখানে বেসিক্যালি এমন হবে না, এটা ফরেন কিটা এইভাবে আনতে হয়। আচ্ছা, ইআইডি এখানে ইন্টিজার যেটা হচ্ছে আমাদের এমপ্লয়ি টেবিলের ফরেন কি। তারপর হচ্ছে আমাদের ডিআইডি, এটা হচ্ছে এখানে প্রাইমারি কি হবে প্রবাবলি, না ডিপার্টমেন্ট আইডি ও ফরেন কি হবে আমাদের, সরি। তারপর পিসিটি টাইম ইন্টিজার রাখতে বলছে, ইন্টিজার রাখছে। তারপর প্রাইমারি কি এখানে কাকে বানাইছে, ইআইডি এবং ডিআইডি। আচ্ছা এইখানে এটাকে কিন্তু কম্পোজিট কি বানাই ফেলছে এখানের মধ্যে, অর্থাৎ এমপ্লয়ি আইডি এবং ডিপার্টমেন্ট আইডি এই দুইটাকে প্রাইমারি কি হিসেবে ধরছে। অ্যান্ড এই জিনিসটা কেন করছে আমরা যদি একটু চিন্তা করি, যে ধরা যাক এই টেবিলের মধ্যে এমন একজন এমপ্লয়ি আছে, ঠিক আছে, এমন একজন এমপ্লয়ি আছে, ধরা যাক এমপ্লয়ি 1, সে হচ্ছে ডিপার্টমেন্ট 1-এ কাজ করে, আবার এমপ্লয়ি 1 সে ডিপার্টমেন্ট 2-তেও কাজ করে। সো আমরা স্পেসিফিক ভ্যালু যদি চাই, ঠিক আছে, অর্থাৎ এখানে প্রাইমারি কি দোনোটা মিলেই হচ্ছে, দোনোটা মিলেই হবে। কারণ কি, কারণ হচ্ছে আমরা স্পেসিফিক যদি প্রাইমারি কি কখন ইউজ করি, আমরা যখন স্পেসিফিক ভ্যালু চাই, স্পেসিফিক একটা ইউনিক ভ্যালু চাই তখন, তাই না। আমরা জাস্ট ওই লজিকে চিন্তা করলে
আমাদের দোনোটাকেই প্রাইমারি কি বানাইতে হবে, কারণ আমি যদি শুধু একটাকে প্রাইমারি কি বানাই আমি কিন্তু এখানে দুইটা ভ্যালু পাবো, কারণ এমপ্লয়ি একজন দুইটা জায়গায় কাজ করতেছে। সো ওই ডিপার্টমেন্ট আইডিটাও আমার কি এখানে প্রাইমারি কি হইতে হবে, কারণ আমি একটা স্পেসিফিক প্রাইমারি কি আমরা শুধুমাত্র একটা স্পেসিফিক রো বের করার জন্য ইউজ করি অথবা ইউনিক রো বের করার জন্য ইউজ করি। সো এই জায়গার মধ্যে এই জন্য হচ্ছে ইআইডি অর্থাৎ এমপ্লয়ি আইডি এবং ডিপার্টমেন্ট আইডি দুইটাকেই এখানে আমাদের করছে, প্রাইমারি কি বানাইছে। তো লাস্টে এখানে হচ্ছে ফরেন কি যেমন সেট করছে, যেটা আমরা এসকিউএল ল্যাবে দেখছিলাম ওরকম করে করছে, যে ফার্স্টে আমাদের ফরেন কি লিখছে, ফরেন কি কোনটা হবে ডিআইডি, এই ডিআইডিটা ফরেন কি রেফারেন্স ব্যাকস টু ডিপার্টমেন্ট টেবিল, অথবা আমরা ডিপার্টমেন্ট এখানে ব্রেকেটেও লিখে দিতে পারি, ডিপার্টমেন্ট ব্রেকেটে ডিপার্টমেন্টের ডিআইডি এটা, ঠিক আছে। তারপর ফরেন কি ইআইডি রেফারেন্স এমপ্লয়ি অন ডিলেট ক্যাসকেড। আচ্ছা, অন ডিলেট ক্যাসকেড জিনিসটা কি? সো এইটা ফেরত যায় হচ্ছে আমাদের যে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি যেটা দেখছিলাম। সো অন ডিলেট ক্যাসকেড মানে হচ্ছে আমাদের যদি কখনো প্যারেন্ট টেবিলে, ঠিক আছে, অথবা যেইখানে এই কিটা প্রাইমারি ওটা যদি কখনো ডিলেট হয়ে যায় তাহলে এই টেবিল থেকেও ইনফরমেশনটা মুছে যাবে, ঠিক আছে। ওটা আমরা হচ্ছে সামনে আরেকটা কোয়েশ্চেন সলভ করতে গেলে দেখবো যে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিটা কেমন কাজ করে। বাট অন ডিলেট ক্যাসকেড যে জিনিসটা, অর্থাৎ আমার এই এমপ্লয়ি টেবিলে এমপ্লয়ি 1 আছে, ঠিক আছে, কারণ আমি এমপ্লয়ি টেবিল থেকে এমপ্লয়ি 1-এর সব ইনফরমেশন কেটে দিয়েছি, অর্থাৎ এমপ্লয়ি 1টিকে ডিলিট করে দিয়েছি। তাইলে এইটার যে জায়গায় ফরেন কিতে আছে, এই এমপ্লয়িটা এখানে ফরেন কি না, এই এমপ্লয়ি ওয়ার্কস টেবিল থেকেও ওই এমপ্লয়িটার ইনফরমেশন ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে অন ডিলেট ক্যাসকেড, যেখানে অর্থাৎ আমরা যদি এটা হায়ারার্কিক্যাল অর্ডারে চিন্তা করি, এমপ্লয়ি আইডি কিন্তু এইখানের, এটা এখানে ফরেন কি, তাহলে এটা প্যারেন্ট, এটা চাইল্ড বলা যায়, ঠিক আছে। অর্থাৎ প্যারেন্ট যদি ডিলিট হয়ে যায় তাহলে চাইল্ডও এখান থেকে ডিলিট হয়ে যাবে। সো এটা হচ্ছে অন ডিলিট ক্যাসকেডের কাজ। সো ওরা যদি পারতো এইখানে হচ্ছে এটা তো অন ডিলিট ক্যাসকেড দিতে পারতো, বিকজ ডিপার্টমেন্ট না থাকলে তো ও হচ্ছে ওই ডিপার্টমেন্টে কাজ কেমনে করবে, তাই না? সো এমপ্লয়িটা এখানে কাজ করতে পারবে না। তারপরে ওটা আমরা নিচ থেকে দিতে পারি, সমস্যা নেই, ভুল হবে এরকম কিছু না। তো আমি যেটা বলছিলাম এখানে স্পেসিফিকলি বলা যায় না, কিন্তু আমরা নিচ থেকে যতটুকু পারি কনস্ট্যান্ট করে লিখবো। তারপর হচ্ছে লাস্ট যে ডিপার্টমেন্ট ইয়েটা বানাইছে, টেবিলটা বানাইছে, ডিআইডি ইন্টিজার, তারপর বাজেট রিয়েল, ম্যানেজার আইডি ইন্টিজার, প্রাইমারি কি ডিআইডি, প্রাইমারি কি ম্যানেজার আইডি রেফারেন্স টু এমপ্লয়ি অন ডিলিট নাল। এই যে এইখানে আরেকটা নতুন জিনিস আমরা দেখছি, অন ডিলিট নাল। কোনো একটা কোম্পানিতে ম্যানেজার না থাকতে পারে এখন, তাই বলে ওটা তো ডিলিট হয়ে যাবে না ওই ডিপার্টমেন্টটা, তাই না? কোনো একটা ডিপার্টমেন্টের ম্যানেজার এখন না থাকতে পারে, পরে ওরা অ্যাপয়েন্ট করবে, সো ওই ডিপার্টমেন্টটা তো তাই বলে ডিলিট হয়ে যাবে না। তো এই জন্য যখন ম্যানেজার থাকবে না তখন ওটাকে কি নাল করে দিবে, অর্থাৎ আমাদের যদি ম্যানেজার এডি চলে যায়, ডিলিট হয়ে যায়, তখন হচ্ছে এটা কি এখানে নাল করে দিবে। এটা হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটির আরেকটা ঠিক আছে। তো এরকম বেসিক্যালি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটির 4টা জিনিস আছে, অন ডিলিট ক্যাসকেড, অন ডিলিট নাল, তারপর আরও 2টা আছে, ওগুলো হচ্ছে আমরা সলভ করার সময় দেখবো। তো এই স্কিমাগুলো হচ্ছে যে বেসিক্যালি কি আমাদের যে এখানে কোশ্চেনে দেওয়া আছে টেবিলটা, এই 1 নম্বরের সলিউশন এটা, ঠিক আছে। সো 1 নম্বরের সলিউশনটা। নেক্সট হচ্ছে আমরা 2 নম্বরের সলিউশন দেখবো, ডিফাইন এ ডোমেইন কনস্ট্রেন্ট অন এমপ্লয়ি দ্যাট উইল ইনশিওর এভরি এমপ্লয়ি মেক্স অ্যাট লিস্ট 10,000। সো বেসিক্যালি এখানে ডোমেইন কনস্ট্রেন্ট, ওই যে আমরা দেখছিলাম ডোমেইন কনস্ট্রেন্ট কি, সেটা এখানে বলছে যে একটা ডোমেইন কনস্ট্রেন্ট বানাইতে, যেটা হচ্ছে যে আমাদের মেক শিওর করতে যে একটা এমপ্লয়ি মাস্ট ওর স্যালারি 10,000 হইতে হবে। সো এটার সলিউশন বেসিক্যালি আমরা যেই এমপ্লয়ি টেবিলটা বানাইছিলাম ওইটাই জাস্ট আবার বানাচ্ছি, লাস্টে জাস্ট একটা চেক কনস্ট্রেন্ট দিয়ে দিয়েছি যে স্যালারি 10,000 থেকে 10,000 সমান বা বেশি হইতে হবে, ঠিক আছে, একটা কনস্ট্যান্ট অ্যাড করে দিছি। এটা আমরা চাইলে স্যালারি এখানের সাথেও করতে পারতাম, চেক স্যালারি গ্রেটার দেন ইকুয়াল এত, এভাবেও লিখতে পারতাম। অথবা আমরা এইটা সলিউশন অন্যভাবেও করতে পারি, আমরা যদি ল্যাবে অল্টার টেবিল করে থাকি, অল্টার টেবিল অ্যাড কনস্ট্রেন্ট স্যালারি ইজ গ্রেটার দেন, অ্যাড অল্টার টেবিল, টেবিলের নাম, তারপর হচ্ছে অ্যাড কনস্ট্যান্ট স্যালারি ইজ গ্রেটার দেন এত। সো এভাবে টেবিল বানাই দেখাইলেও আমরা করতে পারি, অথবা হচ্ছে যে অল্টার টেবিল দিয়ে করতে পারি। বাট যে জিনিসটা মাস্ট এখানে চাইছে যে আমাদের স্যালারি হচ্ছে 10,000 থেকে বেশি হইতে হবে, এরকম একটা কনস্ট্যান্ট তুমি এখানে দাও, সেই জিনিসটা আমরা এখানে অ্যাড করছি জাস্ট। অ্যান্ড লাস্টলি যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ডিফাইন অ্যান অ্যাসারশন অন ডিপার্টমেন্ট দ্যাট ensure that all managers have age greater than 30.
সো একটা অ্যাসারশন দিয়ে একটা আমাদের কাস্টম কনস্ট্যান্ট বানাতে বলছে যে ডিপার্টমেন্টের মধ্যে যত ম্যানেজার আছে ওদের সবার এইজ 30-এর বেশি হইতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 3 নম্বরের সলিউশন। সো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি ক্রিয়েট অ্যাসারশন ম্যানেজার এইজ চেক, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি যে কনস্ট্যান্টটা বানাচ্ছি অথবা অ্যাসারশনটা বানাচ্ছি, অ্যাসারশনের নাম। তারপরে চেক, যেটা আমরা ওই যে যখন অ্যাসারশন দেখছিলাম তখনই দেখছিলাম, এগুলো হচ্ছে সিনট্যাক্স। তারপর নট এক্সিস্ট। আমরা এখানে যেহেতু সাব কোয়েরি আছে, তো আমরা হচ্ছে ভিতরের কোয়েরি থেকে দেখা শুরু করি। তো ওরা ফার্স্টে কি করছে, সিলেক্ট এভরিথিং ফ্রম এমপ্লয়ি, ধরছে ওটাকে, ওয়ার আইডি ইকুয়ালস টু ডি ডট ম্যানেজার আইডি। আচ্ছা, এখানে ডিপার্টমেন্টও আছে বাইরে, ঠিক আছে? যেখানে আইডি ইকুয়ালস টু ডি ডট ম্যানেজার আইডি অ্যান্ড এজ ইজ লেস দেন ইকুয়াল 30। আচ্ছা, আমাদেরকে বলছে ডিপার্টমেন্টের ম্যানেজারের এজ 30 হতে পারবে না। সো এটা এমপ্লয়ি টেবিল কেন ইউজ করতেছে? বিকজ আমরা যদি এখানে দেখি ম্যানেজারে তো অ্যাট এন্ড অফ দ্য ডে একটা এমপ্লয়ি, ঠিক আছে না? তাহলে ওই যে এমপ্লয়ীদের স্যালারি ইনফরমেশন আছে এমপ্লয়ি টেবিলটার মধ্যে, আর আমাদেরকে বলছে ডিপার্টমেন্টে ম্যানেজার যারা আছে ওদের এজ যাতে 30-এর বেশি কম না হয়। তাহলে আমরা এইখানে যে আইডিগুলো আছে এই আইডিগুলো নিয়ে এইখানে ম্যাচ করতেছি, আর এইখানে যে আইডিগুলো আছে ওগুলাকে আমরা দেখতেছি যে 30-এর কমে কোনগুলা আছে, 30-এর কমে কেউ আছে কি না এমপ্লয়ি আইডিতে, ঠিক আছে? এবং ওগুলো যদি ম্যানেজার আইডির সাথে ম্যাচ হয়, ঠিক আছে, তাইলে হচ্ছে ওগুলো এক্সিস্ট করতে পারবে না, ঠিক আছে? তো এই জিনিসটা এখানে হচ্ছে যে এমপ্লয়ি আইডি থেকে আমরা সবগুলো আইডি বের করতেছি না, ওই আইডিগুলো বের করতেছি যেগুলো হচ্ছে আমাদের ম্যানেজার আইডির সাথে ম্যাচ হচ্ছে এবং যাদের এজ হচ্ছে কি 30-এর কম। তাইলে এইগুলো যদি আমরা পাই, এগুলো যদি এক্সিস্ট করে তাইলে আমাদের কি এই অ্যাসারশনটা এরর দিবে। অর্থাৎ এই জিনিসটা বোঝাচ্ছে যে এটা এক্সিস্টই করতে পারবে না, ঠিক আছে? কোনো এমপ্লয়ির এজ 30-এর কম এবং ওইটা ম্যানেজার ডিপার্টমেন্ট টেবিলে ফরেন কি হিসাবে আছে, এটা এক্সিস্ট করতে পারবে না। সো এটা হচ্ছে আমাদের সিনট্যাক্স। সো আমাদের একটু মাথায় রাখতে হবে যে অ্যাসারশনে কী হয়। ফার্স্টে ক্রিয়েট অ্যাসারশন, তারপর অ্যাসারশনের নাম, তারপর চেক, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু, দেন নট এক্সিস্টটা কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা এক্সিস্ট করতে পারবে না। আমরা কনস্ট্যান্টই তো এটা যে আমাদের এক্সেপশন এটা হইতে পারবে না, সো নট এক্সিস্ট। দেন আবার ফার্স্ট ব্র্যাকেট, এবার এখানে হচ্ছে ওরা সাব কোয়েরি করছে, ঠিক আছে? আমরা হচ্ছে ডিপার্টমেন্ট আইডি থেকে ডিপার্টমেন্টের ইয়েগুলো নিছি, সব কিছু নিছি স্টার্ট দিয়ে। তারপর ওইখান থেকে আমরা খুঁজে দেখতেছি যে এমপ্লয়ের মধ্যে যে ডিপার্টমেন্ট আইডিগুলো এক্সিস্ট করে যাদের এজ হচ্ছে কি 30, ঠিক আছে? ধরা যাক এই অ্যাসারশনটা কেমন কাজ করবে, ফার্স্টে হচ্ছে ও ভ্যালুটা ইনসার্ট করে দিবে, দেন চেক করে দেখবে, টেবিলের মধ্যে ভ্যালুটা ইনসার্ট করে দেয়, দেন চেক করে দেখে 30-এর কমে কেউ আছে কিনা, তখন হচ্ছে ওটাকে আবার বের করে দেন হচ্ছে এরর দেখায়। সো এই জন্য হচ্ছে সিনট্যাক্সটা এরকম। সো এটা একটু মাথায় রাখতে হবে। সো এই অ্যাসারশনটা ক্রিয়েট করলে আমাদের হচ্ছে 30-এর কমে কাউকে আমাদের আর ইনসার্ট করতে দিবে না ডিপার্টমেন্টের যেই টেবিলটা আছে, ওই ম্যানেজার হিসেবে, ডিপার্টমেন্টের ম্যানেজার হিসেবে অ্যাপয়েন্ট করতে দিবে না, বেসিক্যালি এটা বোঝাচ্ছি। তাহলে আমাদের 1-এর এ পুরোটা শেষ। তারপর আমরা দেখব 1B, ডিফাইন referential integrity, explain the tests that must be made to preserve referential integrity for delete operation। এই যে আমরা এখানে একটু আগে দেখছিলাম অন ডিলেট ক্যাসকেড, তারপর অন ডিলেট সেট নাল, ওই জিনিসটা এখানে বলছে। সো আমি বলছিলাম যে 4 প্রকার আছে, যে অন ডিলেট ক্যাসকেড, তারপর অন ডিলেট সেট নাল, এরকম আরও অনেক আছে, তারপর রেস্ট্রিকশন আছে, ওই জিনিসটা এটা আনসার, ঠিক আছে? সো এটা থিওরি, এখানে কিছু বানাইতে বলা নাই। আচ্ছা, তো এটা যে কোনো জায়গা থেকে থিওরি দেখলে হবে, বাট অ্যাকচুয়াল জিনিসটা আসতে হবে আর কি। সো আমি ChatGPT ইউজ করতেছি এখানের মধ্যে। তো ওরা বলতেছে যদি আমরা ডিলেট অপারেশন করতে চাই তো আমাদের ইন্টিগ্রিটি অথবা রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি প্রিজার্ভ করার জন্য আমরা 4টা টেস্ট করতে পারি অথবা 4টা জিনিস ইউজ করতে পারি, এখানে বোঝাচ্ছে। একটা হচ্ছে রেস্ট্রিকশন নো অ্যাকশন, ঠিক আছে? অর্থাৎ আমি যদি এমন কোনো টেবিল বানাই যে আমার অনেকগুলো টেবিল আছে, একটার প্রাইমারি কি অনেকগুলোতে ফরেন কি হিসাবে আছে, এখন আমি হচ্ছে মেইন টেবিলটা থেকে প্রাইমারি কিটা ডিলিট করতে চাইতেছি, অথবা আমি এভাবে বুঝাই যে প্যারেন্ট আছে আমার এবং হচ্ছে চাইল্ড অনেক জায়গার মধ্যে আছে। তো আমি যদি প্যারেন্টটাকে ডিলিট করতে চাই তাহলে আমাকে রেস্ট্রিক্ট করবে, নো অ্যাকশন, ঠিক আছে? এটা হচ্ছে ডিফল্ট থাকে সবগুলো ডিভিএমএসে, যে ও একটা ওয়ার্নিং দিবে যে তুমি এটা ডিলিট করতে পারবা না বিকজ ও অনেক জায়গার মধ্যে অ্যাজ এ ফরেন কি আছে, সো তুমি ওর ইনফরমেশনটা ডিলিট করতে পারবা না। সো একটা অ্যাকশন এটা হইতে পারে আমাদের যে রেস্ট্রিক্ট করা। সেকেন্ড হচ্ছে ক্যাসকেড করা। ক্যাসকেড কী জিনিস আমরা হচ্ছে দেখলাম যে যত জায়গায় চাইল্ড আছে ওই চাইল্ডগুলো সহ ডিলিট হয়ে যাবে। আমি যদি প্যারেন্টকে ডিলিট করি যত টেবিলের মধ্যে ফরেন কি হিসাবে আছে ওই রোগুলোও ডিলিট হয়ে যাবে। তারপর সেট নাল,
ঠিক আছে, আমরা নাল করে দিতে পারি, কিন্তু নাল একটা সমস্যা আছে, যদি ওই ভ্যালুটা নাল না হইতে পারে, ঠিক আছে, আমরা যখন টেবিল বানাই তখন তো সেট করে দিয়ে দেবে যে এটা নাল হইতে পারবে না কখনো, তাহলে এই জিনিসটা সবসময় কাজ করবে না যে সেট নালটা। ওকে, তো যদি থাকে তাহলে হচ্ছে আমরা ওটাকে নাল করে দিতে পারি, অর্থাৎ আমাদের প্যারেন্ট ডিলিট হয়ে গেলে ওর চাইল্ড যেখানে যেখানে ছিল ওগুলো নাল হয়ে যাবে। তারপরে লাস্ট হচ্ছে সেট ডিফল্ট, তো যেসব জায়গার মধ্যে চাইল্ড হিসেবে আছে ওই টেবিল যদি ডিফল্ট কোনো ভ্যালু শুরু থেকে দেওয়া থাকে তাহলে আমরা জাস্ট ওই যেখানে যেখানে চাইল্ড আছে ওগুলোকে ডিফল্ট করে দিব। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের 4টা টেস্ট যেগুলো হচ্ছে আমাদেরকে রেফারেন্সিয়াল যে ইন্টিগ্রিটি আছে ওটা ডিলেট অপারেশন আমাদেরকে চেক করতে হয় অথবা টেস্ট করতে হয়। দ্যাটস ইট। আচ্ছা, নেক্সট আমরা হচ্ছে স্প্রিং 23 সলিউশন দেখবো, তাহলে আমাদের আস্তে আস্তে জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট হচ্ছে আমাদের এখানে 3টা টেবিল দেওয়া আছে, আমরা দেখতেছি একটা এমপ্লয়ি, সরি, একটা এমপ্লয়ি, একটা কাস্টমার, একটা ফুড আইটেম। সো এখানে ওদের জিনিসপত্র দেওয়া আছে, ইআইডি আছে, সিআইডি আছে। আচ্ছা, এমপ্লয়ের মধ্যে কাস্টমার আইডি আসবে, তারপর হচ্ছে এমপ্লয়ি নেম, ইমেল, ফোন। এখানে কিন্তু হচ্ছে কি ডেটা টাইপ দেওয়া নাই, সো আমাদেরকে অ্যাজিউম করে নিতে হবে সব কিছু। ওকে, এখানে লাস্টে এফআইডি আছে, এফআইডি হচ্ছে আমাদের এখান থেকে আসতেছে, এই যে এফআইডিটা। সো এফআইডি কুড বি ফরেন কি হিয়ার। তারপর হচ্ছে কাস্টমার আইডি, এখানে সিআইডি আছে, কাস্টমার আইডি, কাস্টমার নেম, ইমেল, ফোন। আবার এখানে এফআইডি আছে যেটা হচ্ছে ফুড আইটেমের ফরেন কি। ওকে, তারপরে লাস্টে যে ফুড আইটেম টেবিলটা আছে ওইখানে হচ্ছে আমাদের এফআইডি আছে, সিআইডি আছে, কাস্টমার আইডি, এটা এখানে ফরেন কি। তারপরে এফ ফুড নেম, প্রাইস, কোয়ান্টিটি, ঠিক আছে, এগুলো আছে। তো ফার্স্টে যে কোশ্চেনটা বলছে রাইট দ্য এসকিউএল স্টেটমেন্ট রিকোয়ার্ড টু ক্রিয়েট দিস রিলেশনস, ইউ হ্যাভ টু ইনক্লুড অল দ্য ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস। ওকে, সো আমরা যদি এখন সলিউশনটা দেখি, ফার্স্ট অফ অল আমরা এমপ্লয়ি টেবিলটা বানাচ্ছি। এমপ্লয়িতে ইআইডি আছে যেটা ইন্টিজার এবং এটা হচ্ছে আমাদের প্রাইমারি কি, ঠিক আছে, আমরা আলাদা করে অ্যাড করতেছি না, এটাকে এখানে লিখে দিচ্ছি। তারপরে সিআইডি যেটা হচ্ছে কাস্টমার আইডি, একটা ইন্টিজার টাইপের, আমরা ধরে নিচ্ছি, এখানে কিন্তু বলা নেই, ঠিক আছে, সো অ্যাজিউম করে নিচ্ছি এগুলো ইন্টিজার ভ্যালু হবে। তারপর ইআইডি যেটা হচ্ছে ভার্কার ইউজ করতেছি 100 ক্যারেক্টারের। তারপর ইমেল সেম, এটাতে আমরা একটা ইউনিক চাইলে ইউজ করতে পারি, কনস্ট্যান্ট, ইউনিক কনস্ট্যান্ট। তারপরে ফোন নাম্বার আছে ভার্কার 15, এটা তো আমরা ইউনিক ইউজ করতে পারি। স্যালারি রিয়েল ইউজ করতেছি আপাতত, এখানে হচ্ছে ইন্টিজার ইউজ করা যেত, ডাবল ইউজ করা যেত, এনিথিং। তারপর অ্যাড্রেস আমরা ভার্কার 255 নিচ্ছি, এফআইডি ইন্টিজার নিচ্ছি, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের ফুড আইটেম থেকে হচ্ছে ইয়ে করে আসবে, ফরেন কি হিসেবে আসবে। তাহলে আমরা ফরেন কিগুলো সেট করি। ফার্স্ট অফ অল সিআইডি যেটা হচ্ছে আমাদের কাস্টমার আইডি, এটা হচ্ছে ফরেন কি রেফার্স কাস্টমার টেবিলের কাস্টমার আইডি নিচ্ছে, ঠিক আছে। তো আমি ওই যে লাস্টটা সলিউশনে যেটা বলছি আমরা ব্র্যাকেটে লিখে দিতে পারি যে এই টেবিলের কাস্টমার আইডি হচ্ছে আমার এখানে ফরেন কি হিসেবে কাজ করতেছে, অর্থাৎ আমার এই সিআইডিটা। তারপরে ফরেন কি এফআইডি রেফার্স টু ফুড আইটেম এফআইডি, ঠিক আছে, অর্থাৎ আমাদের যে এই যে এফআইডিটা আছে এটা হচ্ছে রেফার ব্যাকস টু ফুড আইটেমের যে ফুড আইডিটা আছে সেটা। দেন আমরা টেবিল ক্রিয়েট করতেছি কাস্টমারের, যেখানে হচ্ছে আমরা কাস্টমার আইডি বানাচ্ছি, যেটা হচ্ছে প্রাইমারি কি সেম, নামের জন্য, ইমেলের জন্য, ফোন নাম্বারের জন্য, এফআইডি ইন্টিজার। এখানে এফআইডিটা হচ্ছে কি আবার ফুড আইটেমের যে ইয়েটা আছে আমার এফআইডিটা আছে ওটা ফরেন কি হিসেবে আছে এখানে। সো লাস্টলি ফুড আইটেম বানাচ্ছি আমি, এফআইডি ইন্টিজার, এটা হচ্ছে এখানে প্রাইমারি কি। তারপর কাস্টমার আইডি এখানে ইন্টিজার, ফুড নেম ওয়ার্কার দিছি আমরা, প্রাইস রিয়েল ইউজ করতেছে, এখানে হচ্ছে আমরা ওই যে ডাবল অথবা চাইলে ইউজ করতে পারি, ইন্টিজার ইউজ করতে পারি, বাট ডাবল অথবা রিয়েল ইউজ করাটা বেটার। কোয়ান্টিটি ইন্টিজার ধরতেছি একটা, দুইটা না তিনটের জন্য। তারপরে ফরেন কি এখানে কাস্টমার আইডি, ঠিক আছে, যেটা আসতেছে আমাদের কাস্টমার টেবিল থেকে। সো এটা হচ্ছে আমাদের 1 নম্বরের সলিউশন। সো 2 নম্বরে কি বলছে, ডিফাইন কনস্ট্যান্ট অন ফুড আইটেম অ্যাজ সাচ কোয়ান্টিটি শুড বি অ্যাট লিস্ট 1 আইটেম। সো 2 নম্বর সলিউশন বলছে কোয়ান্টিটি শুড বি 1 আইটেম। এটা হচ্ছে আমাদের কোন টেবিলে করতে হবে, ফুড আইটেম টেবিল। ফুড আইটেম টেবিলে আমাদের কোয়ান্টিটি অ্যাটলিস্ট কি 1 থাকতে হবে। তাহলে আমরা যদি ফুড আইটেমে যাই, এইটা সলিউশন হবে যে সেটা যে ফুড আইটেমে যে কোয়ান্টিটি আছে আমরা এখানে একটা চেক কনস্ট্যান্ট অ্যাড করবো, অ্যান্ড এখানে বলবো যে যে কোয়ান্টিটি যে ভ্যারিয়েবলটা আছে, কোয়ান্টিটি শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, ঠিক আছে, অথবা জাস্ট গ্রেটার দেন যদি 0 লিখি তাও হবে। সো এইটা একটা কনস্ট্যান্ট। তারপর সেকেন্ড আরেকটা কি বলছে থার্ড কোশ্চেনে, আচ্ছা সেকেন্ডটার আনসার আমরা শুধুমাত্র এটা লিখবো কিন্তু, ঠিক আছে, শুধু ফুড আইটেমের এটা লিখে দিলে হয়ে যাবে, এইটুক চেক সহ আর কি। অ্যান্ড তারপরের কোশ্চেনে বলছে ডিফাইন কনস্ট্যান্টস অন এমপ্লয়ি সাচ দ্যাট মিনিমাম 50,000 পে স্কেল ইজ ফলোড বাই অর্গানাইজেশন। তাহলে এমপ্লয়ের হচ্ছে মিনিমাম 15,000 টাকা বেতন হইতে হবে মিনিমাম, ঠিক আছে। তাহলে আমরা এই সেম জিনিসটা এমপ্লয় টেবিলে করতে পারি। আমি জাস্ট এইখানে এমপ্লয় টেবিলে যে স্যালারি আছে এখানে চেক সেম
স্যালারি শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়াল 15,000। সো এটা হচ্ছে 3 নাম্বার আনসার। ঠিক আছে, শুধু এই জায়গাটা যদি আমরা আরেকবার লিখি, এটা হচ্ছে 3 নাম্বার কোশ্চেনের আনসার। 3 নাম্বার কোশ্চেন না, সাব কোশ্চেনের আনসার। আচ্ছা, তাইলে এই হচ্ছে আমার কি 1 শেষ। তারপরে 1B, ডিফাইন রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস অ্যান্ড ডোমেন কনস্ট্রেন্টস উইথ এক্সাম্পল। আমরা যেটা অলরেডি দেখে ফেলছি, আমরা যে ফার্স্ট যে টেবিলটা দেখাইছিলাম ওইটাই অ্যাকচুয়ালি এখানে আনসার হিসেবে দিয়ে দিলে হয়ে যাবে। এই জায়গাটা, ইফ আই এম নট রং, হ্যাঁ, এই যে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, আমরা ছোট ছোট দুইটা টেবিল বানাইতে পারি। তারপর হচ্ছে দেখাবো যে এই যে এখানে ডিপার্টমেন্ট আইডি, আর এখানে ডিপার্টমেন্ট আইডি হচ্ছে এখানে ফরেন কি প্রাইমারি কি হিসেবে কাজ করতেছে, দ্যাটস ইট। তারপরে আরেকটা বলছে ডোমেন কনস্ট্রেন্টটা দেখাইতে, তাহলে ডোমেন কনস্ট্রেন্টটা আমরা এখানে দেখাইতে পারি যে ডোমেন কনস্ট্রেন্ট হচ্ছে এই জিনিসটা, যেখানে হচ্ছে সেট অফ রুল কন্ডিশন তো রিস্ট্রিক্ট এ কাইন্ড অফ অ্যাট্রিবিউটস ভ্যালু কলাম ক্যান হোল্ড ইন ডেটাবেস টেবিল। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের ডোমেন ইন্টিগ্রিটিটা কি ব্রেক করে। সো এটা আমরা এক্সাম্পল হিসেবে দেখা দিতে পারি। সো এটা যে যার ইচ্ছা, থিওরি যে যেভাবে আনসার করে। তারপর আরেকটা বলছে এখানের মধ্যে এ এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন, বি প্রিভিলেজ, যেগুলো অলরেডি আমরা থিওরি হিসেবে দেখে বলছি। এনক্রিপশন ডিক্রিপশন কি, প্রিভিলেজ কি, এগুলো হচ্ছে আমরা চাইলে এখান থেকেও দেখতে পারি, অথবা নিজেরা চ্যাট জিপিটি করে আনসার বের করে দিতে পারি। এখান থেকেও লিখতে পারি চাইলে। এখানে প্রিভিলেজ নাই মনে হয়, আচ্ছা আছে। ঠিক আছে, এখান থেকে যদি ভালো না লাগে তাহলে হচ্ছে আমরা নিজেরা চ্যাট জিপিটি দিয়ে লিখতে পারি, অথবা প্রিভিয়াস কারো আনসার দেখতে পারি। সো দ্যাটস ইট, থিওরি অ্যাকচুয়ালি অত দেখার কিছু নেই। আচ্ছা, নেক্সট আমরা দেখব, এটা হচ্ছে অটম 23। সো এখানে 1-এতে বলছে ডিসক্রাইব এনক্রিপশন ডিক্রিপশন অ্যান্ড প্রিভিলেজ, যেটা হচ্ছে থিওরি। সো ওটা হচ্ছে দেখবো না আমরা। সো বি দেখবো, বি হচ্ছে গিভেন দ্য ফলোইং স্কিমা, ক্লায়েন্ট সিআইডি, তারপর হচ্ছে সি নেম অর্থাৎ ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট নেম, কন্ট্রাক্ট সিএন আইডি, যেটা আমি গেস করতেছি কন্ট্রাক্ট আইডি, তারপর ক্লায়েন্ট আইডি, তারপর কন্ট্রাক্ট টাইটেল, ডেট ফ্রম ডেট টু, তারপর রাইট অ্যান অ্যাসারশন দ্যাট উইল অটোমেটিকলি অ্যালাউ অনলি ওয়ান কন্ট্রাক্ট ফর এ ক্লায়েন্ট ফ্রম এত তো এত। আচ্ছা, দুইটা ডেটের মধ্যে একটা ক্লায়েন্টের শুধুমাত্র একটাই কন্ট্রাক্ট থাকতে পারবে এই দুটো ডেটের মধ্যে। অর্থাৎ আমরা ইমেজিন করে নিচ্ছি যে আগামী যে ডেটগুলো আসবে, এই ডেট আর এই ডেটগুলো ইনক্লুডেড, এই ডেটের মধ্যে শুধুমাত্র একটা কন্ট্রাক্ট নিতে পারবে একটা ক্লায়েন্ট। ওকে, সো এখানে একটু ভুল আছে আমার মতে, সেটা হচ্ছে কন্ট্রাক্ট টেবিলটার মধ্যে ক্লায়েন্ট আইডি ইউজ করছে, বাট ক্লায়েন্ট আইডি বলতে কিছু নেই। আচ্ছা, ক্লায়েন্ট আইডি আমরা, আচ্ছা এটাতে আমরা রেফার করতে পারি, সমস্যা নেই, ভুল নেই অ্যাকচুয়ালি, কিন্তু পুরোটা লিখছে একটা ক্লায়েন্ট আইডি আছে। আচ্ছা, এটা সলিউশনটা আমরা একটু দেখি। সলিউশন হচ্ছে ফার্স্টে আমরা একটা অ্যাসারশন ক্রিয়েট করব। সো এটার সিনট্যাক্স আমরা জানি যে ক্রিয়েট অ্যাসারশন, তারপর অ্যাসারশন একটা নাম দিছি, তারপর চেক নট এক্সিস্ট, অর্থাৎ আমাদের যে ভিতরে যে কোয়েরিটা হবে এটা এক্সিস্ট করতে পারবে না, এটাই বোঝাচ্ছে। এটা এক্সিস্ট করলে আমাদের হচ্ছে কি একটা এরর দিবে অ্যাসারশনটা, অর্থাৎ আমাদের কনস্ট্রেন্টটা কাজ করবে। ওকে, সো ফার্স্ট অফ অল কি হচ্ছে সিলেক্ট C1 ক্লায়েন্ট আইডি। ঠিক আছে, সো C1 কি, আমরা কন্ট্রাক্টকে C1 হিসেবে ধরতেছি, আবার কন্ট্রাক্টকে C2 হিসেবে ধরতেছি, অর্থাৎ আমরা একই টেবিলকে নিয়ে দুইবার কাজ করতেছি। ঠিক আছে, সো আমি বলছি ওইখানে বলা হয়েছে কি একের অধিকবার এই ডেট রেঞ্জে ক্লায়েন্ট আইডি আসতে পারবে না, অর্থাৎ ও দুইটা কন্ট্রাক্ট একসাথে চালাইতে পারবে না। ওকে, সো এই জন্য আমরা একই টেবিলকে দুইবার ইউজ করতেছি, যে একের অধিকবার একই জিনিস আসতেছে কিনা, একই ক্লায়েন্ট আইডি আসতেছে কিনা দেখার জন্য। ঠিক আছে, তো আমি একবার কন্ট্রাক্টকে C1 হিসেবে ধরছি, একবার কন্ট্রাক্টকে C2 হিসেবে ধরছি, এবং আমি C1 এর ক্লায়েন্ট আইডি নিয়ে কাজ করতেছি শুরুতে। ওকে, সো এরপরে এটা হচ্ছে যে এটা দিয়ে হচ্ছে আমরা এখন রেঞ্জটাকে নিয়ে আসবো, ওই যে রেঞ্জের মধ্যে। সো ফার্স্ট অফ অল আমরা চেক করতেছি ক্লায়েন্ট আইডি C1 এর যে ক্লায়েন্ট আইডি ওটা C2 এর মধ্যে কোনো ক্লায়েন্ট আইডির সাথে ম্যাচ করতেছে কিনা, মানে C2 এ থাকা কোনো ক্লায়েন্ট আইডির সাথে ম্যাচ করতেছে কিনা। যদি করে, ঠিক আছে, যদি করে অ্যান্ড দেওয়ার জন্য যে সবগুলো আমাদের এখানে সবগুলা কম্প্যারিজন করতেছি, সবগুলো ট্রু হইতে হবে। ওকে, সো ফার্স্ট অফ অল আমি আইডি মিলাইলাম যে C1 আমি যে আইডিটা ধরছি, ক্লায়েন্ট আইডিটা ধরছি, ওটা C2 এর সাথে ম্যাচ করছে কিনা, করছে তো থাকতে পারে, এই ডেট রেঞ্জের বাইরে অনেকগুলো কন্ট্রাক্ট থাকতে পারে। তারপর আবার চেক করতেছি যে কন্ট্রাক্ট নট ইকুয়াল কিনা, কন্ট্রাক্ট আছে কিনা ওর কোনো, C1 এর কোনো যার আইডি ম্যাচ করছে ওর কোনো কন্ট্রাক্ট আছে কিনা। আচ্ছা, বাই দ্য ওয়ে এটা নট ইকুয়াল বোঝাই, ঠিক আছে, এটা হচ্ছে নট ইকুয়াল। এখানে হচ্ছে আমরা যদি নট ইকুয়াল দিই তাও হবে, বাট এটা নট ইকুয়াল বোঝাচ্ছে। সো ওর কন্ট্রাক্ট থাকতে পারে, ঠিক আছে, কন্ট্রাক্ট আছে কিনা। তারপরে এইটা হচ্ছে ডেট রেঞ্জের খেলা, এইখানে হচ্ছে C1 এর ডেট রেঞ্জ এত কিনা, ডেট ফ্রম যেটা আছে C1 এর ডেট ফ্রম এত কিনা, এত ছোট কিনা, ছোট বা সমান কিনা, এবং ডেট টু এত এর বড় সমান কিনা। ঠিক আছে, আমাদেরকে যে ডেট রেঞ্জ দিয়ে দিছে এত তারিখের মধ্যে এত তারিখের মধ্যে ও দুইটা কন্ট্রাক্ট থাকতে পারবে না। আচ্ছা, এটা গেল। অ্যান্ড C2 এর ডেট ফ্রমও সেম টু সেম কিনা। ঠিক আছে, অর্থাৎ
C1 টেবিল, C2 টেবিল, ওদের ডেট রেঞ্জ আমরা ফার্স্টে করলাম যে এই ডেট রেঞ্জের মধ্যে এই ক্লায়েন্ট আইডি ডিফারেন্ট কন্ট্রাক্ট নাম্বারে 2বার পাওয়া গেছে কিনা। ঠিক আছে, এটাই হচ্ছে ফাইনাল কোয়েরি। যদি 2বার পাওয়া যায় তাহলে সেটা কি এক্সিস্ট করতে পারবে না, তখন আমাদের অ্যাসারশনটা এরর দিবে। সো এইখানে এক্স্যাক্টলি এটাই বলছে, রাইট অ্যান অ্যাসারশন দ্যাট উইল অ্যালাউ ওয়ান কন্ট্রাক্ট ফর এ ক্লায়েন্ট ফ্রম এত টু এত। আচ্ছা, আমাদের যে সি নাম্বার কোয়েশ্চেনটা আছে ওইখানে বলছে রাইট এ ট্রিগার দ্যাট উইল অটোমেটিকলি ইনক্রিজ দ্য স্যালারি 5% অফ এমপ্লয়িজ ইফ হি ইজ ফ্রম ফাইন্যান্স ডিপার্টমেন্ট অ্যান্ড রিসিভিং স্যালারি অফ জুন 2020 অ্যান্ড অনওয়ার্ডস। ওকে, সো এখানে আমাদেরকে নতুন 2টা টেবিল দিছে। একটা তো হচ্ছে এমপ্লয়ি আইডি, এটা কি ই নেম, আচ্ছা এমপ্লয়ি নেম, এজ, অ্যাড্রেস, স্যালারি, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, আর একটা হচ্ছে পে, এটা হচ্ছে পিআইডি, আইডি, দেন স্যালারি অফ মান্থ অ্যান্ড পে ডেট। ওকে, সো এই 2টা টেবিল আছে। আমাদেরকে বলছে 5% ইনক্রিজ করতে স্যালারি ফাইন্যান্স ডিপার্টমেন্ট হইলে এবং এই তারিখের পরে। আচ্ছা, এটা সলিউশন যদি দেখি, আমাদের ফার্স্টে আমরা একটা ট্রিগার বানাচ্ছি, নাম দিচ্ছি ইনক্রিজ স্যালারি। তারপর এটা হচ্ছে বিফোর ইনসার্টিং টু অন স্যালারি পে, অর্থাৎ আমাদের এই জিনিসটা কি করতেছে, আমাদের যে পুরা টেবিলটা আছে স্যালারি পে নামে ওটাকে আপডেট করতেছে, যেখানে যেখানে ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে ওই পুরো টেবিলটাকে আমরা আপডেট করবো। ঠিক আছে, তো ফর ইচ রো, ঠিক আছে, আমরা আপডেট করে আবার ইনসার্টই করবো হচ্ছে স্যালারি পে যে টেবিলটা আছে ওটার মধ্যেই, বাট আমরা প্রত্যেকটা রো ধরে ধরে আপডেট করবো। যদি ফাইন্যান্স ডিপার্টমেন্টের হয় আপডেট করবো, নাহলে করবো না। ঠিক আছে, তো এটাই করতেছে এখানে, যে প্রত্যেকটা রো ধরে ধরে আমরা করতেছি। তো এসকিউএল এর মধ্যে কি হয়, আমরা যদি অনেকগুলা এসকিউএল কোয়েরি একসাথে রান করতে চাই তাহলে হচ্ছে বিগিন আর এন্ডের মাঝখানে হচ্ছে কোয়েরিগুলো দিতে হয়। ঠিক আছে, আর ইফ যে কন্ডিশন আছে, ইফ কন্ডিশন ইউজ করতে হলে ফার্স্টে ইফ দিয়ে ওটা লিখতে হয়, আর ইফ যেখানে শেষ হওয়ার পরে এন্ড ইফ লিখতে হয়। ঠিক আছে, সেমিকোলন দিয়ে আছে, এটা একটু মাথায় রাখতে হবে। তোমরা প্রত্যেকটা রোর জন্য কাজ করবো, তাই ফর ইচ রো বিগিন, ফর ইচ রো এই জিনিসগুলো হবে। ঠিক আছে, তো ফার্স্টে কি করতেছি, ডিক্লেয়ার ইএমপি ডিপার্টমেন্ট ওয়ার্কার 50। ঠিক আছে, সো বেসিক্যালি এখানে ডিক্লেয়ার দিয়ে বোঝাচ্ছে যে আমরা একটা ভ্যারিয়েবল হিসেবে তুলতেছি এখানে, যে প্রত্যেকটা রোতে আমরা 2টা জিনিস নিব, ওটাকে আমরা ভ্যারিয়েবল হিসেবে ট্রিট করবো। ঠিক আছে, সো আমরা কি করতেছি, যে 2টা ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করছি ওদেরকে সিলেক্ট অপারেশনের পরে ইউজ করবো। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা প্রত্যেকটা রো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো প্রত্যেকটা রো থেকে আমরা ডিপার্টমেন্ট সিলেক্ট করতেছি এবং ওই ডিপার্টমেন্টটা আমরা যেই নতুন ভ্যারিয়েবল বানাইছি এমপ্লয়ি ডিপার্টমেন্ট ওটার মধ্যে রাখতেছি। ঠিক আছে, অনটো দিয়ে, সো ডিপার্টমেন্ট নিয়ে এমপ্লয়ি ডিপার্টমেন্টে রাখতেছি ফ্রম কোন টেবিল, এমপ্লয়ি টেবিল অবভিয়াসলি, যেইখানে আমাদের আইডিটা ম্যাচ করতেছে। সো আমাদের এমপ্লয়ি ডিপার্টমেন্টের আইডি এবং প্রত্যেকটা রোতে যাই যাচ্ছি ওই আইডিগুলো ম্যাচ করলে আমরা হচ্ছে ওদের ডিপার্টমেন্টটা নিয়ে আমাদের এমপ্লয়ি ডিপার্টমেন্টে রাখতেছি। ওকে, দেন রাখার পরে ইফ, ঠিক আছে, ইফ এমপ্লয়ি ডিপার্টমেন্ট ইকুয়ালস যদি কি ফাইন্যান্স হয়, যে অবভিয়াসলি বলছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের এমপ্লয়ীদের স্যালারি ইনক্রিজ করতে, অ্যান্ড নিউ পে ডেট, যে নতুন পে ডেটটা হচ্ছে আমাদের, মানে যেটাতে আমরা পে ডেটটাতে আমরা হচ্ছে স্যালারি দিব, ওই পে ডেটটা যদি যে ডেটটা দেওয়া আছে যে জুন 2020 অথবা এর অনওয়ার্ডস হয়, দেন সেট নিউ স্যালারি অফ মান্থ ইকুয়ালস টু নিউ ডট স্যালারি অফ মান্থ ইন্টু 1.05, অর্থাৎ 5% ইনক্রিজ করছে। ঠিক আছে, স্যালারি অফ মান্থ যে ইয়াটা ভ্যারিয়েবল আছে ওটার সাথে আমরা 5 মান্থস হচ্ছে আমরা ইনক্রিজ করছি। এখন এই নিউটা কি জিনিস, নিউটা হচ্ছে যে আমরা রো চালায় বেসিক্যালি আরেকটা নতুন টেবিলের মধ্যে অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো কপি করতেছি। ঠিক আছে, দেন হচ্ছে এগুলো আমরা ইনসার্ট করব এই স্যালারি পেজ, এটা থেকে হচ্ছে বেসিক্যালি আমরা ইয়ে করতেছি, যেটাকে আমরা আপডেট করব ওই টেবিলটার মধ্যে। সো এখানে কি হচ্ছে, আমরা ফার্স্ট অফ অল প্রত্যেকটা রোতে আমরা হচ্ছে লুপ চালায় যেখানে আইডি ম্যাচ করতেছে ওদের ডিপার্টমেন্টগুলো নিচ্ছি, নেওয়ার পরে ওদের ডিপার্টমেন্ট যদি ফাইন্যান্স হয় এবং ওদের পে ডেটটা যদি জুন 2020 উপরে হয় অথবা বড় হয়, ঠিক আছে, বড় হয় বা সমান হয়, তখন হচ্ছে ওদের স্যালারি 5% করে ইনক্রিজ করে দিচ্ছি। এবং লাস্টে এটা আমরা ইনসার্ট করব কোথায়, স্যালারি পে যে টেবিলটা আছে ওইখানে, অর্থাৎ ওই টেবিলটাকে আমরা আপডেট করব। সো বেসিক্যালি এখানে বিফোর দেওয়ার মিনিং হচ্ছে যে আমাদের স্যালারি পে যে টেবিলটা আছে ওইখানে সব কিছু ভ্যালু আপডেট হওয়ার আগেই এই কাজগুলো হয়ে যাবে। ঠিক আছে, দেন এরপরে হচ্ছে আমরা ওইখানে ইনসার্ট করব। সো এটা হচ্ছে ট্রিগার, যেটা হচ্ছে আমাদের জুন 2020 অনওয়ার্ডসে স্যালারি 5% ইনক্রিজ করবে ফাইন্যান্স ডিপার্টমেন্টের এমপ্লয়ীদের জন্য। নেক্সটে অর যেটা আছে ওখানে বলছে হোয়াট আর ডিফারেন্ট টাইপস অফ প্রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস অ্যান্ড হাউ ক্যান দে বি ইউজড টু এনশিওর দ্য ইন্টিগ্রিটি অফ ডেটা
ইন এ রিলেশনাল ডেটাবেস। সো এটা অ্যাজ ইউজুয়াল আমরা চ্যাটজিপিটি থেকে দেখতে পারি। সো এখানে বলছে টাইপ অফ রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট, একটা হচ্ছে প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ ইনশিওরস চাইল্ড মাস্ট বি refer to a valid record in parent table, তারপর on delete cascade, on delete set null, তারপর delete restriction, no action, এটাই ঠিক আছে। সো এই জিনিসগুলো দিয়ে হচ্ছে আমরা ইনশিওর করতে পারি যে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিটা ইনটেক্ট আছে। তারপরে নিচে হচ্ছে আরও কিছু লেখা আছে, এখানে আমরা চাইলে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি হচ্ছে কনসিস্টেন্সি, অ্যাকুরেসি, তারপর অটোমেটিক ম্যানেজমেন্ট, ভ্যালিডেশন, এগুলো হচ্ছে কি আমাদের হ্যান্ডেল করে, এগুলো আমরা লিখতে পারি চাইলে। সো থিওরি এটা হচ্ছে যে যার মতো করে লিখতে হবে। আচ্ছা, নেক্সট আমরা হচ্ছে স্প্রিং 24 এর কোয়েশ্চেন সলভ করব। সো ফার্স্ট অফ অল এখানে বলা আছে কনসিডার দ্য ফলোইং রিলেশনাল ডেটাবেস, পেশেন্ট, ভিজিট, ডক্টর, ড্রাগ, প্রেসক্রাইব, এই 5টা আমাদেরকে টেবিল দেওয়া আছে। সো এখানে আমরা দেখতেছি পেশেন্টের মধ্যে পিআইডি, পিনেম, এটসেট্রা দেওয়া আছে। সো ফার্স্ট অফ অল বলছে গিভেন এসকিউএল ডিডিএল ডেফিনেশন অফ দ্য ডেটাবেস, আইডেন্টিফাই দ্য রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস দ্যাট শুড হোল্ড and include them in DDL definition. Ensure the following constraints: pname, আচ্ছা dname not null, ঠিক আছে, অর্থাৎ pname, dname, তারপরে হচ্ছে d dash name, এগুলো হচ্ছে not null হবে, মোবাইল ইউনিক হবে, জেন্ডার আইদার মেল অর ফিমেল হবে, কোয়ান্টিটি অ্যান্ড ইউনিট প্রাইস নট নেগেটিভ হবে, ঠিক আছে। সো আমাদেরকে অলরেডি এখানে বলে দিছে কনস্ট্রেন্ট কী কী হবে যে। সো আমাদের নিচ থেকে কিছু ইয়ে করতে হবে না, এখানে যে কনস্ট্রেন্টগুলোতে আছে তাই। সো ফার্স্ট অফ অল আচ্ছা আমাদেরকে গেস করতে হবে কোনটা প্রাইমারি কি কোনটা ইয়ে কি, ওটা তো অবভিয়াসলি ওকে। সো ফার্স্ট অফ অল আমরা পেশেন্টের যে টেবিলটা আছে এটা বানাচ্ছি, যে পেশেন্টের পিআইডিটা হবে ইন্টিজার টাইপের অ্যান্ড ওটা প্রাইমারি কি। তারপর ওয়ার্কার আমাদেরকে পি নেম বলছে নট নাল হবে, সো আমরা নট নাল এখানে দিছি। তারপর অ্যাড্রেস ওয়ার্কার দিছি, তারপর মোবাইল ইউনিক হবে বলছিল, ইউনিক দিছি। তারপর ডিওবি, ডেট দিছি আমরা, ডেট অফ বার্থ। জেন্ডার ক্যারেক্টার 1, চেক জেন্ডার ইন মেল আর ফিমেল, ঠিক আছে। তো এখানে আমাদেরকে বলে দিয়েছে যে জেন্ডারের মধ্যে আইদার এম হবে ওর ফিমেল হবে, সো এটার কনস্ট্যান্ট বানাতে বলছে। তো আমরা চেক কনস্ট্যান্ট দিয়ে জেন্ডারটা এখানে চেক করতেছি, আইদার ভ্যালু হইতে হবে এম অথবা এফ, এর বাইরে কিছু না। তারপর আমরা ডক্টরের টেবিল বানাইছি, যেখানে হচ্ছে ডিআইডি আমাদের ডক্টর আইডি, যেটা হচ্ছে প্রাইমারি কি হবে অবভিয়াসলি। তারপর ডি নেম, যেটা হচ্ছে নট নাল হবে, স্পেশালিটি ওয়ার্কার রাখছি। তারপরে টেবিল ড্রাগ, এখানে ডিআর আইডি, এটা ড্রাগ আইডি, এখানে বেসিক্যালি প্রাইমারি কি। তারপর নেম নট নাল বেসিক্যালি, আচ্ছা এটা ড্রাগ নেম বুঝাইছে ডি নেম দিয়ে, দুইটা ডি নেম হয়ে গেছে, এখানে একটা ডি নেম আছে, আচ্ছা। তারপরে ম্যানুফ্যাকচারিয়ার ইন্টিজার রাখছে, ইউনিট প্রাইস ডেসিমাল, আচ্ছা ইউনিট প্রাইসটা হচ্ছে আমরা ডেসিমালে রাখছি, টোটাল 10 ডিজিট, দশমিকের পরে দুইটা ডিজিট হবে। এবং এটা বলছিল যে ইউনিট প্রাইস নন নেগেটিভ হইতে হবে, অর্থাৎ ওদের প্রাইসগুলো অবভিয়াসলি কি পজিটিভ নাম্বার হইতে হবে, তো 0 থেকে গ্রেটার দেন হইতে হবে। সো এইটার জন্য এখানে আমরা একটা চেক কনস্ট্যান্ট দিছি। তারপর আমরা হচ্ছে ভিজিট টেবিল বানাইছি, যেখানের মধ্যে পিআইডি, ডিআইডি আমাদের আছে, পেশেন্ট আইডি, ডক্টর আইডি, তারপর হচ্ছে ভিজিট ডেট আছে, এখানে প্রাইমারি কি হচ্ছে পিআইডি, ডিআইডি, ভিজিট ডেট। আচ্ছা এইখানে আমরা এই ফরেন কিগুলোকে প্রাইমারি কি হিসাবে বানাইছি, ইভেন ইনক্লুডিং ভিজিট ডেট সহ। ভিজিট ডেট কেন আমরা এখানে হচ্ছে বানাইলাম, প্রাইমারি কি বানাইলাম? আচ্ছা একটা পেশেন্ট একটা ডক্টরকে তো বারবারও দেখাইতে পারে, তাই না? অর্থাৎ পেশেন্ট আইডি 1 ডক্টর আইডি 1কে দেখাইতে পারে একবার, পেশেন্ট আইডি 1 আবার ডক্টর আইডি 1কে দেখাইতে পারে, ঠিক আছে না? ও হচ্ছে একই ডাক্তারকে বারবার তো দেখাইতে পারে, তো ওদের আইডি দুইটা ম্যাচ করবে। সো আমি যদি পেশেন্ট আইডি দিয়ে সার্চ করি তাহলে আমি দুইটা রেজাল্ট পাবো, আমি যদি পেশেন্ট আইডি এবং ডক্টর আইডি দুইটা দিয়ে সার্চ করি তাও দুইটা রেজাল্ট পাবো। কিন্তু ডেট তো সবসময় ইউনিক হবে, ও এক ডেটে তো দুইবার দেখাইতে পারবে না, ইটস নট পসিবল। তো ডেটটা সবসময় ডিফারেন্ট হবে, একদিন হচ্ছে ধরা যাক 20 তারিখে দেখাইলো, আরেকদিন ধরা যাক যে 30 তারিখে দেখাইছে। হ্যাঁ, সো আমি যদি ডেটটাকে সব প্রাইমারিকে বানিয়ে দিই তাহলে আমাকে স্পেসিফিক একটা ইউনিক কলাম রিটার্ন করবে, ইউনিক রো রিটার্ন করবে, ঠিক আছে। 30 তারিখ দিলে আমার একটা ইউনিক রো রিটার্ন করবে, 30 তারিখ না বেসিক্যালি এটা এটা এবং মানে এটা। সো তিনোটা ভ্যালু আমাকে এখানে প্রাইমারি কি হিসেবে কাজ করতেছে, নাহলে হচ্ছে আমি মাল্টিপল ভ্যালু পাবো। সো এই জন্য হচ্ছে এই তিনটাকে এইখানের মধ্যে আমার প্রাইমারি কি বানাইছে। সো এগুলো এই দুইটা বেসিক্যালি ফরেন কি হিসেবে অ্যাড করতেছে, বাট ওরা হচ্ছে ইভেনচুয়ালি গিয়ে এই টেবিলের প্রাইমারি কি হয়ে গেছে। দেন প্রেসক্রাইব টেবিলে এখানে পেশেন্ট আইডি আছে, ডাক্তার আইডি আছে, ড্রাগ আইডি আছে, তারপরে পেশেন্ট ডেট আছে। এখানে আবার কোয়ান্টিটি হচ্ছে কি নেগেটিভ হইতে পারবে না, ইন্টিজার অবভিয়াসলি, তো চেক কনস্ট্যান্ট দিছি এখানে আমরা। তারপরে এরা ফরেন কি এটা সেট করছি, প্রাইমারি কি হিসেবে আমরা পেশেন্ট আইডি, ডক্টর আইডি, ড্রাগ আইডি, এটা মেবি প্রেসক্রাইব ডেট বোঝাচ্ছে, হ্যাঁ। সো এইটা আমরা সবগুলাকে হচ্ছে প্রাইমারিকে বানাইছি, একই রিজন সেম, আমরা হচ্ছে একই পেশেন্ট একই ডাক্তারের থেকে সেম ড্রাগ আসছে, তারপর
এটা অনেকবার হইতে পারে। সো আমরা হচ্ছে ডেট, কোন ডেট দিয়ে আমরা স্পেসিফিক ভ্যালুটা বের করতে পারবো, ঠিক আছে? অর্থাৎ ব্যাপারটা এরকম যে 1 নাম্বার পেশেন্ট 1 নাম্বার ডক্টর থেকে একই 1 নাম্বার ড্রাগ পাইছে, আগেও পাইছে, আবার হয়তো বা নতুন করেও পাইতে পারে। 1 নাম্বার পেশেন্ট 1 নাম্বার ডাক্তার থেকে আবার 1 নাম্বার ড্রাগটা প্রেসক্রাইবড হয়েছে, কিন্তু প্রেসক্রাইব ডেট যেটা সেটা কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে? ধরা যাক যে একবার জুনে প্রেসক্রাইব করছিল, একবার হচ্ছে ডিসেম্বরে গিয়ে আবার প্রেসক্রাইব করছে, ঠিক আছে? তো আমরা এই চারোটাকে এই জন্য প্রাইমারি কি বানাইছি। যদি আমরা এইটাকে প্রাইমারি কি হিসেবে না ধরতাম, এই ভ্যালুগুলো দিয়ে সার্চ করলে আমরা অনেকগুলো ভ্যালু পাই, ঠিক আছে? সো এই জন্য ইউনিক একটা ভ্যালু পাওয়ার জন্য আমরা প্রাইমারি কি হিসাবে এই চারোটাকে এখানে ইউজ করতেছি। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কত, এটা হচ্ছে এ এর সলিউশন, মেবি 1A এর সলিউশন। আচ্ছা, এখানে অর দিয়ে একটা টেবিল দিচ্ছে, বলছে এটা নর্মালাইজ করতে। এটা বেসিক্যালি এই সেগমেন্টের কোয়েশ্চেন না, নর্মালাইজেশন হচ্ছে সেগমেন্ট 5-এর টপিক। সো এটা হচ্ছে আমরা এখন দেখবো না। সো আমরা 1B-তে চলে যাই। 1B-তে বলছে হাউ দ্য ট্রিগার ডাজ এনশিওর ইন্টিগ্রিটি অফ ডেটাবেস, গিভ এক্সাম্পল। এটা বেসিক্যালি ট্রিগারের বেসিক, ট্রিগার কেমনে হচ্ছে আমাদের ডেটাবেসের ইন্টিগ্রিটি হোল্ড করে। সো ট্রিগার, আমি যেটা বলছিলাম, আমাদের যে অ্যাসারশন আছে অথবা যে ইন্টিগ্রিটি আছে, এগুলো একটা আপডেটেড ভার্সন। ও হচ্ছে স্পেসিফিক, যখন কোনো একটা কিছু ইনসার্ট হয়, ডিলিট হয়, তখন হচ্ছে ও কোনো একটা স্পেসিফিক টাস্ক করে। তো এই জন্য হচ্ছে আমরা ট্রিগার ইউজ করি। সো এটা হচ্ছে আমরা নিজেরা থিওরি একটু পড়ে নিলে হয়, ChatGPT করতে পারি অথবা অন্য কোথাও থেকে দেখে নিব। তারপর এখানে আর একটা কোশ্চেন দিচ্ছে, রাইট অ্যান অ্যাসারশন ফর দ্য পেশেন্ট ডেটাবেস টু এনশিওর দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ নট ভিজিটিং 2 ডক্টরস অ্যাট সেম টাইম। ঠিক আছে, একটা অ্যাসারশন বানাইতে বলছে যেটা হচ্ছে একই টাইমে 2টা ডাক্তারকে দেখাবে না, একই পেশেন্ট। সো এটার সলিউশন যদি দেখি, এখানে আমরা ফার্স্টে দেখছি ক্রিয়েট অ্যাসারশন নো ডাবল ভিজিট নাম দিছি আমরা। তারপর চেক নট এক্সিস্ট, এগুলো তো হচ্ছে কি আমাদের অ্যাসারশনে থাকেই। সো এই জিনিসটা এক্সিস্ট করতে পারবে না। সো সেই জিনিসটা কি, আমরা সিলেক্ট পেশেন্ট আইডি ভিজিট ডেট ফ্রম ভিজিট টেবিল থেকে নিচ্ছি, ঠিক আছে? সো ভিজিট টেবিলে একটা পেশেন্ট কতবার ভিজিট করছে ওটা হচ্ছে আমরা এখানের মধ্যে দেখতেছি, ঠিক আছে, একই ডেটের মধ্যে। সো আমরা এই জায়গার মধ্যে দেখতেছি যে গ্রুপ বাই পেশেন্ট আইডি। গ্রুপ বাই কি ওটা আমরা জানি যে আমরা অনেকগুলো গ্রুপ করে ওটাকে হচ্ছে কাউন্ট করি। সো গ্রুপ বাই পেশেন্ট আইডি ভিজিট ডেট, ওকে, হ্যাভিং কাউন্ট ডিআইডি গ্রেটার দেন 1, ঠিক আছে? অর্থাৎ এইখানে একই ডেটে একই পেশেন্ট আইডিতে ডক্টরের যে কাউন্ট আছে সেটা যদি 1-এর অধিক হয়, তাহলে সে কি অবভিয়াসলি একই দিনে 2টা ডাক্তারকে দেখাইছে, ঠিক আছে? আমি আবার বলতেছি, আমরা পুরো টেবিলটাকে গ্রুপ করতেছি পেশেন্ট আইডি আর ভিজিট ডেট হিসেবে, ঠিক আছে? অর্থাৎ ধরা যাক যে পেশেন্ট আইডি 1 জুনের 3 তারিখ, ঠিক আছে? সো এইটা একটা গ্রুপ, ঠিক আছে? ও এই দিনে 2বারও আসে, ঠিক আছে? ও এই দিনে 2বারও আসলে ওকে একবার ধরবে। তো 2বার আসলে অবভিয়াসলি কী হবে, ও হচ্ছে অবভিয়াসলি 2টা ডাক্তারকে দেখাইছে। সো ডিআইডি যেটা আছে ভিজিট টেবিলে, তো ডক্টরের আইডিও আছে, তাই না? সো ও যদি এখানে 2টাও থাকে জুন 3, ওইখানে ডক্টরের আইডি যদি কি 2 হয়, ঠিক আছে, অথবা 1-এর বেশি হয়, গ্রেটার দেন 1 হয়, তাহলে আমরা বলতে পারি না যে ও হচ্ছে একই দিনে 2টা ডাক্তার দেখাইছে, যেটা হচ্ছে আমরা রেস্ট্রিক্ট করব, ঠিক আছে? সো কাউন্ট অফ ডিআইডি ক্যান নট বি গ্রেটার দেন 1। সো এইটা যদি এই কোয়েরিটা কি রিটার্ন করে, যদি 1-এর বেশি হয় তখন রিটার্ন করবে। তো তখন যদি এটা যদি রিটার্ন করে, তাহলে এই জিনিসটা আমরা বলবো যে এক্সিস্ট করতে পারবে না, অথবা আমাদের অ্যাসারশনটা হচ্ছে কি ভ্যালিড না, অ্যাসারশনটা এরর দিবে যে একই পেশেন্ট একই দিনে 2টা ডাক্তারের মানে 2টা ডাক্তার দেখাতে পারবে না। সো দ্যাটস ইট। আমরা হচ্ছে মোটামুটি প্রিভিয়াসলি 4টা সেমিস্টারের কোশ্চেন কভার করছি সেগমেন্ট 4-এর উপরে। বাট আমরা যদি নিজের থেকে একটু প্র্যাকটিস করি তাহলে আমাদের জন্য একটু বেটার হবে, বিকজ এখানে হচ্ছে সিনটেক্স অনেকগুলা, সো একটু কনফিউজিং লাগতে পারে, বাট প্র্যাকটিস করলে হোপফুলি ঠিক হয়ে যাবে। সো দ্যাটস ইট।